বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 16ই অক্টোবর 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচ 2025 এর আজকে পঞ্চম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির পঞ্চম ক্লাস। আজকে আমরা আলোচনা করব ফৌজদারি কার্যবিধিতে যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ, ডিসপুটস অ্যাজ টু ইমুভেবল প্রপার্টি, এটা আলোচনা করতে ধারা 145 থেকে 148। তো গতকাল আমরা আলোচনা করেছিলাম 144 ধারা। সর্বশেষ 144 ধারা হলো যে যখন আপনার কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির হতে পারে, বিঘ্ন হতে পারে, বা কোনো নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ এরকম কোনো ঘটনা ঘটার আশঙ্কা দেখা দেয়, তখন নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট 144 ধারা জারি করে থাকে। 144 ধারা জারির অর্থ হলো যাতে শান্তি শৃঙ্খলা বিঘ্ন বিঘ্ন না ঘটে। তো 144 ধারার আদেশ যদি ম্যাজিস্ট্রেট দিয়ে থাকে, এটা সর্বসাকুল্যে বলবৎ থাকবে সর্বোচ্চ 2 মাস। তবে গতকাল আমরা পড়েছিলাম যে সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে এই মেয়াদ বাড়াতে পারে। এবং এই 144 ধারার আদেশ মেট্রোপলিটন এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট জারি করতে পারে না। মেট্রোপলিটন এলাকায় করতে পারে হলো পুলিশ কমিশনার। আর 144 ধারার আদেশ যদি কেউ ভঙ্গ করে, তাহলে সে দণ্ডবিধির, তার বিরুদ্ধে দণ্ডবিধির 188 188 সেকশন 188 ধারায় তার বিরুদ্ধে মামলা হবে। এই হলো। আর 144 ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ পক্ষের প্রতিকার হলে রিভিশন রিভিশন করা যায়। তো আজকে আমরা আলোচনা শুরু করব। দেখেন, স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ। সাধারণত স্থাবর সম্পত্তি সংক্রান্ত কোনো বিষয়, স্থাবর সম্পত্তি থেকে যদি কাউকে বেদখলের হুমকি দেয়, যদি কাউকে বেদখল করা হয়, এই বিষয়গুলো অ্যাকচুয়ালি নিষ্পত্তি করে আপনার দেওয়ানি আদালত। যে স্থাবর সম্পত্তি যদি কেউ বেদখল হয়, তাহলে দখল ফিরাই দেওয়ার দায়িত্ব হলো দেওয়ানি আদালতের। কারণ আমরা জানি ফৌজদারি মামলার মাধ্যমে শুধু শাস্তি নিশ্চিত হয়, শাস্তি। ফৌজদারি মামলা দখল টখল রিলেটেড কোনো ব্যাপার স্যাপার নাই। তবে এর একটা ব্যতিক্রম হলো ফৌজদারি কার্যবিধির 145 ধারা। এটাকে বলা হয় আধা দেওয়ানি এখতিয়ার, কোয়াসি সিভিল জুরিডিকশন। মানে এটা মামলাটা ফৌজদারি, বাট এর স্বভাব চরিত্র বৈশিষ্ট্য সব দেওয়ানির মতো। উদাহরণস্বরূপ বলা যায় যে, আমি বলি 145 ধারার মামলা ফৌজদারি কার্যবিধির 145 ধারার বিধান অনুসারে দুইটা ক্ষেত্রে করা যায়। এক ক্ষেত্রে হলো যদি আপনারে বেদখলের হুমকি দিছে, আপনি একটা স্থাবর সম্পত্তিতে আছেন, আপনি মালিক কিনা সেটা পরের ব্যাপার। আপনি দখলে থাকলে আপনাকে যদি কেউ বেদখলের হুমকি দেয়, তাহলে যে আপনাকে হুমকি দিল তার বিরুদ্ধে আপনি 145 ধারা মামলা করতে পারেন। এক। আর একটা হলো যে বেদখলের হুমকি দেয় নাই, আপনার বেদখলও করেছে। তো বেদখলও যদি করে ফেলে, তাহলে বেদখল হওয়ার 2 মাসের মধ্যে আপনাকে 145 ধারা মামলা দায়ের করবে। এবং অনুসন্ধান করে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে সর্বশেষ 2 মাসের মধ্যে যে যাকে বেদখল করা হয়েছে সেই হচ্ছে আসল দখলদার, এবং তাকে আইনসঙ্গত পন্থায় বেদখল না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট ইচ্ছা করলে তাকে তার দখল ফেরাই দিতে পারে। বলতে পারে যে আপনি যেহেতু দখলে ছিলেন, যতদিন পর্যন্ত আপনাকে আইনসঙ্গত পন্থায় বেদখল না হচ্ছে, মানে দেওয়ানি মামলার মাধ্যমে বেদখল না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনি আপনার দখল বজায় রাখবেন। তো এই হলো আপনার 145 ধারা। 145 ধারা শুধুমাত্র স্থাবর সম্পত্তির ক্ষেত্রেই প্রযোজ্য। এক। 145 ধারায় দেখেন, আমরা জানি যে ফৌজদারি মামলায় কারো সাজা দেয়, সাজা। কিন্তু 145 ধারার মামলায় কোনো সাজা নাই। 145 ধারার মামলায় জাস্ট তার দখলে কে ছিল এটা শুধু ঘোষণা করবে। এবং ওই যে একটু আগে বললাম যে আধা দেওয়ানি এখতিয়ার, দেওয়ানি মামলায় যদি বাদী বিবাদী কেউ মারা যায়, তাহলে পক্ষভুক্ত করা যায়। এই 145 ধারার মামলায় পক্ষভুক্ত করা যায়। বাদী বিবাদ যদি কেউ মারা যায়, তাহলে পক্ষভুক্ত হতে পারে। তারপরে 145 ধারার মামলায়, সাধারণত ফৌজদারি মামলায় যিনি দায়ের করেন তার বিরুদ্ধে, ধরেন এফআইআর এর বিরুদ্ধে আসামি এসে কিন্তু আলাদা কোনো এফআইআর করে না, বা নালিশি দরখাস্তের প্রেক্ষিতে এসে আসামি আলাদা নালিশি দরখাস্ত বা জবাব দেয় না। কিন্তু 145 ধারার মামলায় বাদী যে মামলা করলো তার প্রেক্ষিতে বিবাদী এসে একটা কি দেয়, জবাব দেয়। তো এজন্য যে মামলাটা হচ্ছে ফৌজদারি নেচারের, কিন্তু এর স্বভাব চরিত্র বৈশিষ্ট্য হলো দেওয়ানির মতো। এজন্য এটাকে বলা হয় আদা দেওয়ানি এখতিয়ার। আর
144 ধারার ক্ষেত্রে কোনো আদেশ দিলে এটা বলবৎ থাকে সর্বোচ্চ 2 মাস। 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকবে? এটা বলবৎ থাকবে, অনেকে ভুল করে বলে থাকেন 2 মাস, বাট না। 145 ধারার আদেশ হলো যতদিন পর্যন্ত তারে আইনানুগ পন্থায় বেদখল করা না হচ্ছে। আইনানুগ পন্থায় বেদখল মানে হচ্ছে আপনার দেওয়ানি মামলার মাধ্যমে বেদখল। আর 145 ধারার আদেশও যদি কেউ ভঙ্গ করে, তাহলে ওই 144 ধারা ভঙ্গ করলে যেরকম 188 ধারায় মামলা হতো, 145 ধারার আদেশও যদি কেউ ভঙ্গ করে তাহলে মামলা হবে 188 ধারায়। তো এই হলো খুব সংক্ষেপে আলোচনা আমরা। এবং 144 ধারার বিরুদ্ধে প্রতিকার ছিল রিভিশন, 145 ধারার বিরুদ্ধেও প্রতিকার হচ্ছে রিভিশন। এই হলো কথা। তো আমরা একটু পড়া শুরু করি, তাহলে আরো বিস্তারিত জানবো। দেখেন যে স্থাবর সম্পত্তি তথা জমি জমা নিয়ে বিরোধ দেখা দিলে এবং তার ফলে শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা দিলে 145 ধারায় জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার দ্বারা ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় আদেশ দিতে পারে। তাহলে 145 ধারার আদেশটাও দিবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন ফৌজদারি কার্যবিধি আইনের 145 ধারায়, অ্যাকচুয়ালি এই ল্যাঙ্গুয়েজটা ভুল, ভাষাটা ভুল, আমরা কোর্ট কাছারিতেও ব্যবহার করি। সেটা হলো বলছে ফৌজদারি কার্যবিধি আইনের, কার বিধি মানেই হলো আইন। তো বিধির পরে যদি আবার আইন দেই তাহলে আইন আইন হয়ে গেল। তো ভাষাটা হবে এরকম ফৌজদারি কার্যবিধির 145 ধারায়, দণ্ডবিধির 145 ধারায়। কিন্তু আমি যদি বলি দণ্ডবিধি আইনের, ফৌজদারি কার্যবিধি আইনের, তাহলে ঠিক থাকে না। জি, তাহলে ফৌজদারি কার্যবিধির 145 ধারায় প্রসিডিং রুজু করার নিম্নলিখিত শর্ত হতে হবে। প্রথমে যেটা দেখেন, 1 নাম্বার, যে পুলিশ প্রতিবেদন বা তথ্যের ভিত্তিতে কার্য করা। জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট পুলিশ প্রতিবেদনের ভিত্তিতে বা অন্য কোনো তথ্যের ভিত্তিতে 145 ধারা জারি করতে পারে। সুতরাং বল দিবেন স্ব উদ্যোগে ম্যাজিস্ট্রেট 145 ধারা জারি করতে পারে না। দেখেন গতকাল যে আমরা 144 ধারা পড়লাম, ওটা কিন্তু স্ব উদ্যোগে জারি করতে পারে, আবার আবেদনের ভিত্তিতেও পারে, কিন্তু 145 স্ব উদ্যোগে পারে না। বরং এই ক্ষেত্রে পুলিশ প্রতিবেদন বা অন্য কোনো তথ্য থাকতে হবে। তারপরে দেখেন ভূমি নিয়ে কোনো বিরোধ। ভূমি নিয়ে বিরোধ যদি দেখেন, 145 ধারার জারির জন্য 2টি আবশ্যিক শর্ত হলো ভূমি, পানি বা সেটার সীমানা সংক্রান্ত বিরোধ থাকা, মানে যে কোনো জায়গা একটা বিরোধ থাকবে, এই বিরোধটা হতে পারে ভূমি, পানি বা সেটার সীমানা। আর উক্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের সম্ভাবনা থাকা, এই বিরোধের কারণে কি হয়েছে, শান্তি ভঙ্গের সম্ভাবনা আছে। বিরোধটি ভূমি অর্থাৎ জমি, জলাশয়, এর সীমানা ইত্যাদি সম্পর্কিত হতে হবে। লাস্টের লাইনটা গুরুত্বপূর্ণ, এখানে জমি বা পানি বলতে, জমি বা পানি বলতে দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপন্ন অন্যান্য দ্রব্য, এরূপ কোন সম্পত্তির খাজনা বা লভ্যাংশ অন্তর্ভুক্ত হবে। তো পরীক্ষায় প্রশ্ন আসবে যে 145 ধারায় জমি বা পানি বলতে কি কি বোঝায়? দালান, বাজার, মৎস্য খামার, ফসল, জমিতে উৎপাদিত অন্যান্য দ্রব্য, আর এরূপ কোন সম্পত্তির খাজনা অথবা কি বলেন, লভ্যাংশ। বুঝছেন? তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে জমি বা পানি বলতে কি বোঝায়। তারপরে আমরা চলে আসি, দেখেন দখলদার নির্ধারণ। 145 ধারায় আদেশের অব্যবহিত গোল দিবেন পূর্ববর্তী 2 মাসের মধ্যে যে পক্ষকে বলপূর্বক বা বেআইনি ভাবে বেদখল করা হয়েছে, ম্যাজিস্ট্রেট উক্ত বেদখলকৃত ব্যক্তিকে উক্ত তারিখে দখলদার বলে মনে করবে। মানে মামলা করার 2 মাস পূর্বে যারে বেদখল করছে ম্যাজিস্ট্রেট মনে করবে সেই হচ্ছে প্রকৃত দখলকার। বুঝছেন? আবারও বলি, 145 ধারা মামলা বেদখল হইলেও করা যায়, আবার হুমকি দিলে, উচ্ছেদের হুমকি দিলেও করা যায়। আচ্ছা, তো এখন আমরা একটু চলে আসি যে 145 ধারায় যে আদেশ দিতে পারে। 145-এর 4 ধারায় যে পক্ষকে ম্যাজিস্ট্রেট দখলে ছিল মর্মে সিদ্ধান্ত গ্রহণ করে আইনগত পন্থায় তাকে উচ্ছেদ না করা পর্যন্ত, দেখেন আইনগত পন্থায় উচ্ছেদ না করা পর্যন্ত সেই পক্ষকে দখলের অধিকারী মর্মে ঘোষণা করে ম্যাজিস্ট্রেট আদেশ প্রদান করবে। ওই যে যারে 2 মাস আগে বেদখল করছে তারে প্রকৃত দখলকার হিসেবে মনে করবে, এবং তারে তার এই যে উক্ত দখলে থাকা প্রকার, দখলে সকল প্রকার ব্যাঘাত ঘটানো নিষিদ্ধ প্রদান করবে। বলবে যে এই ব্যক্তি দখলে আছে, কেউ এর বেদখল করতে পারবে না।
আর লাস্টের পয়েন্টটা দেখেন, বলপূর্বক ও অন্যায়ভাবে বেদখল হওয়া পক্ষকে আন্ডারলাইন করবেন, দখল পুনর্বহাল করতে পারবে। তাহলে এখানে বাস্তবে হয়তো প্র্যাকটিসে আপনাদের বেদখল হইলে দখল কি ফিরাই দেয় 145-এ? আপনার কোর্ট কাছারিতে যে মামলা করেন তা দখল ফিরাই দেওয়ার নজির নাই। হ্যাঁ, দখল ফিরাই দেওয়ার নজির নাই, কিন্তু ধারায় কিন্তু আছে। বুঝছেন? এ হলো এক। আর একটা হলো ওই যে যে আপনাদের এখানে মামলা করতে হইলে পর্চা চাই নাকি? পর্চা চাই, পর্চা মিউটেশন এগুলো থাকা লাগবে। কিন্তু 145 ধারার ফৌজদারি কার্যবিধি যদি আপনি তন্ন তন্ন করে তল্লাশি করেন, ওই জায়গা পর্চা টর্চার কোনো কথা নাই। বুঝতে পারছেন? তাহলে এগুলা আপনাদের উপরে জাস্ট চাপাই দিছে, এবং আমরা প্রতিবাদ না করতে করতে ওইটাই এখন কাস্টমস হয়ে গেছে। বাট অ্যাকচুয়ালি 145 ধারা মামলায় কোনো সত্য দেখার কিন্তু কোনো নজির নাই। একজন যাই একটা রিট করে দেন যে কেন পর্চা ছাড়া 145 ধারা মামলা করা যাবে না, তারপরে এই জায়গার এডিএম বা ডিএম রে শোকজ করবে, তারপরে দেখবেন যে পর্চা ছাড়া মামলা নেওয়া শুরু হয়ে গেছে। বুঝতে পারছেন? তাহলে এজন্য অ্যাকচুয়ালি 145 ধারার মামলায় কিন্তু কোনো পর্চা টর্চা কোনো কিছু লাগবে না। এই জায়গায় সত্য রিলেটেড কোনো প্রশ্নই দেখবে না, দেখবে যে 2 মাসের পূর্বে কে দখল হয়েছিল, কে বেদখল হয়েছে, এই হলো কাহিনী। আচ্ছা দেখেন, তাহলে এই যে দেখেন, সত্তর প্রশ্ন বিবেচনা করবেন, একটা মামলার রেফারেন্স আছে দেখেন। জবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 ডিএলআর এডি 31 মামলায় বলা হয়েছে 145 ধারার কার্যক্রমে ম্যাজিস্ট্রেট সত্যের প্রশ্ন নির্ধারণ করে না। মালিকানা বিরোধ নির্ধারণ করা 145 ধারা কার্যক্রমের আওতা বহির্ভূত। সুতরাং 145 ধারায় যিনি দখলে ছিল তাকেই দখল অর্পণ করবে। কে দখলের অধিকারী বা উক্ত সম্পত্তিতে কার সত্ত্ব আছে সেটা নির্ধারণ করার কোনো সুযোগ 145 ধারায় নেই। এই যে এই মামলা স্পষ্ট বলে দিছে অ্যাপিলেট ডিভিশন, তাও হাইকোর্ট ডিভিশন না, অ্যাপিলেট ডিভিশন, জবেদা খাতুন বনাম মুমতাজ বেগম। আচ্ছা, তো তাহলে আমরা জেনে রাখা ভালো, দেখি দেখেন যে বিরোধীয় বিষয়বস্তুর বা সেটার নিকট কোনো প্রকাশ্য স্থানে 145 ধারা আদেশের গোল দিবেন, একটি কপি লটকাই দিতে হবে। যেটা নিয়ে মামলা হচ্ছে সেখানকার প্রকাশ্য স্থানে 145 ধারার একটা কপি কি লটকাই দিতে হবে। 145 ধারা অনুসারে কার্যধারার কোনো পক্ষ আন্ডারলাইন করেন, মৃত্যুবরণ করলে ম্যাজিস্ট্রেট মৃতের প্রতিনিধিকে উক্ত কার্যধারায় পক্ষভুক্ত করতে পারে, অতঃপর অনুসন্ধান চলমান থাকবে। অতএব এই কার্যধারার উদ্দেশ্যে যদি প্রশ্ন উঠে যে উক্ত মৃতের বৈধ প্রতিনিধিকে, সেই ক্ষেত্রে মৃতের বৈধ প্রতিনিধি হিসেবে দাবিকারী সকল ব্যক্তিদের পক্ষভুক্ত করা হবে। ধরেন একজন লোক মারা গেছে, এখন তার বৈধ প্রতিনিধি অনেকজন আছে, যদি প্রশ্ন ওঠে যে তার বৈধ প্রতিনিধি কে, তাহলে যতজন চাবে ততজনেরই পক্ষভুক্ত করা যাবে। আর ফৌজদারি মামলায় আমরা তো এখনো ফৌজদারি মামলা শুরুই করি নাই। ফৌজদারি মামলায় আসামি মারা গেলে মামলা বাতিল, অ্যাবিট। আর যদি রাষ্ট্রপক্ষের কেউ মারা যায় তাহলে মামলা চলমান থাকে। কিন্তু দেওয়ানি মামলায় বাদী বিবাদী যেই মারা যাক না কেন মামলা চলবে। ঠিক একইভাবে 145 ধারা মামলায় যিনি করছেন বা যার বিরুদ্ধে করছেন তারা মারা গেলে তাদের বৈধ প্রতিনিধিরা পক্ষভুক্ত হবে। এখন দেখেন, এই প্রশ্নটা আসছিল যে 145 ধারা মামলায় যদি কোনো পক্ষ মারা যায় তাহলে পক্ষ, তাহলে কি হবে, বাতিল হবে নাকি পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে? পক্ষভুক্ত হওয়ার সুযোগ আছে। তারপরে দেখেন 145 ধারায় বিষয়বস্তুর কোনো সম্পত্তির ফসল অন্য কোনো উৎপাদিত দ্রব্য দ্রুত বা প্রাকৃতিক ভাবে নষ্ট হতে পারে, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত সম্পত্তির যথাযথ হেফাজত বা বিক্রয়ের জন্য আদেশ দিতে পারে, এবং অনুসন্ধান সমাপ্ত হওয়ার পর উক্ত সম্পত্তি বা সেটার বিক্রয়লব্ধ অর্থ বিলি বন্টনের আদেশ দিতে পারে। সাধারণত এটা হলো অনেকটা এরকম যে যখন কোনো 145 ধারায়, আমরা একটু পর্যায়ে আসতেছি, 145 ধারায় যিনি মামলা করছে, আদালত যদি দেখে যে মামলা করছে সেও দখলে ছিল না, যার বিরুদ্ধে মামলা করছে সেও দখলে ছিল না, তাহলে সম্পত্তি ক্রোক করতে পারে আদালত। বুঝছেন? ক্রোক করার পরে যদি দেখে যে সম্পত্তিতে এমন কোন ফসলাদি আছে যেগুলো হচ্ছে নষ্ট বা দ্রুত পচনশীল, তাহলে উনি ওইগুলো বিক্রির নির্দেশ দিতে পারে। দেখেন 145 ধারার কার্যধারায় যে কোনো পর্যায়ে, দেখেন কার্যধারার যে কোনো পর্যায়ে শব্দটা বললেন, যে কোনো পর্যায়ে যে কোনো পক্ষের আবেদন ক্রমে ম্যাজিস্ট্রেট সাক্ষী হাজির হবার বা কোনো দলিল বা বস্তু হাজির করার নির্দেশ দিয়ে সমন প্রদান করতে পারে। তাহলে এই মামলায় ইচ্ছা করলে কোনো দলিল বা বস্তু হাজির করার জন্য কি দিতে পারে?
সমন দিতে পারে। ফৌজদারি কার্যবিধির 145 ধারায় ম্যাজিস্ট্রেট আন্ডারলাইন করবেন প্রায় দেওয়ানি এখতিয়ার প্রয়োগ করে। প্রায় দেওয়ানি এখতিয়ার মানে হলো যে পুরোপুরি না, বাট অনেকটাই দেওয়ানি এখতিয়ারের মতো। ফৌজদারি কার্যবিধির 145 ধারা কার্যক্রম কোনো ফৌজদারি কার্যক্রম না। 145 ধারা গৃহীত কার্যক্রম প্রায় নির্বাহী কার্যক্রম, যার উদ্দেশ্য হলো গণশান্তি ভঙ্গ প্রতিরোধ করা। জবেদা খাতুন বনাম মমতাজ বেগম 45 ডিএলআর এডি 31। তো আমরা বিগত বছরের প্রশ্নে চলে যাই। দেখেন 1 নম্বর প্রশ্নটা যদি দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার এর 145 ধারা অনুসারে কার্যধারায় প্রতিপক্ষ মারা গেলে মৃতের প্রতিনিধিরা পক্ষ হতে পারে। তারপরে এখানে 2, 3, 4 এগুলা মোটামুটি পড়ে ফেলবেন। আমরা চলে আসি বিরোধীয় বিষয় ক্রোক করার ক্ষমতা, ধারা 146। গতকাল আমরা এক জায়গায় ক্রোক পড়ছি, মাহবুব সাহেব বলেন কোথায় পড়ছি আমরা ক্রোক? গতকাল পড়ছি। মাহবুব সাহেব আমার কাছে আসেন, কাছে আছেন যেহেতু, আপনি বলেন গতকাল ক্রোক কোথায় পড়েছি? 87 ধারা। কোথায় পড়ছি বলেন? লুৎফর সাহেব, গতকাল ক্রোক পড়ছি কোথায়? মিলন, 88 ধারায় কেন ক্রোক করে বলেন? হুলিয়া জারি করছে, হুলিয়া জারির সাথে সাথে ক্রোক করতে পারে বা হুলিয়ার সময় শেষ হলেও ক্রোক করতে পারে। বুঝছেন? আর গতকাল লেখাই দিছিলাম যে 2 জায়গায় ক্রোক আর রিসিভার নিয়োগ আছে, মনে আছে কিনা? 88 আর 146। 88 আর 146। এই মাহবুব সাহেব আর লুৎফর সাহেব, মাহবুব সাহেব আপনার তো ব্যবসা আছে, অনেক কর্মচারী আছে, তাহলে কর্মচারীদের কি পরের দিন চেনেন? মানে যারা আছে কর্মচারী চেনেন, পরের দিন চেনেন? বা লুৎফর সাহেব তো কোর্টে যান, মক্কেল গিয়ে কি চেনেন পরের দিন? না এক মক্কেল আবার মাথা চুলকান যে আপনার জন্য কোন জায়গা দেখছিলাম, মনে পড়ে কিনা? আচ্ছা, যে ক্ষেত্রে কোনো পক্ষ দেখায় যে বিরোধীয় বিষয় নিয়ে আর কোনো বিরোধের অস্তিত্ব নেই, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 145-5 ধারায় 145 ধারায় প্রদত্ত আদেশ বাতিল করতে পারে। যদি দেখে যে যদি কোনো পক্ষ দেখায় যে যে এই বিষয় নিয়ে আর কোনো মানে বিরোধের অস্তিত্ব নাই, তাহলে 145 ধারায় যে আদেশটা দিছিল এটা বাতিল করতে পারে। অন্যদিকে 145 ধারায় আদেশের তারিখে কোনো পক্ষ আন্ডারলাইন করবেন কোনো পক্ষ দখলে ছিল না বলে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত গ্রহণ করে, বা কোনো পক্ষ দখলে ছিল সেই বিষয়ে নিজে সন্তুষ্ট হতে ব্যর্থ হয়। ম্যাজিস্ট্রেট যদি দেখে যে কে দখলে ছিল তা সে জানে না, বা কে দখলে ছিল সে সন্তুষ্ট হইতে পারতেছে না, সেক্ষেত্রে 146-1 ধারায় ম্যাজিস্ট্রেট 145 ধারা বিরোধীয় বিষয় প্রয়োগ করতে পারে, যতক্ষণ পর্যন্ত না তাকে উক্ত বিরোধীয় বিষয়ের অধিকারী বা উক্ত বিষয়ের দখল পাওয়ার অধিকারী সেটা এখতিয়ার সম্পন্ন আদালত নির্ধারণ করে। তো যার বইতে নাই সে তার একটা খুব জিনিস সহজ, সেটা হলো যে কে দখলে আছে বা কে দখলে আছে এটা বুঝতে পারতেছে না বা সন্তুষ্ট হইতে পারতেছে না, তাহলে বিরোধী সম্পত্তি কি করবে? ক্রোক করবে। বুঝছেন? এখন দেখেন রিসিভার নিয়োগ 146-2 ধারা অনুসারে উপযুক্ত মনে করলে ম্যাজিস্ট্রেট প্রকৃত বিষয়বস্তুর রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগ করতে পারে। তাহলে প্রকৃত যে সম্পত্তি আছে এটা রক্ষণাবেক্ষণের জন্য কি নিয়োগ করবে? রিসিভার। যদি না দেওয়ানি আদালত ইতিপূর্বে বিরোধীয় সম্পত্তির কোনো রিসিভার নিয়োগ না করে। এখানে ম্যাজিস্ট্রেট বলতে জেলা ম্যাজিস্ট্রেট বা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটকে বোঝানো হয়েছে। তো এই হলো মোটামুটি আমাদের 145। এখন আমরা চলে এসে 148 ধারা। দেখেন 145 তো আদেশ দিল, আর 46 হলো ক্রোক বা রিসিভার নিয়োগ। 148 দেখেন স্থানীয় অনুসন্ধান, স্থানীয় ধারা 148 স্থানীয় অনুসন্ধান বা লোকাল ইনকোয়ারি। একটা কথা বলে রাখি, এই স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, আর স্থানীয় অনুসন্ধান করবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝেন? স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর স্থানীয় অনুসন্ধান করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। বুঝছেন? এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণ কল্পে স্থানীয় অনুসন্ধান প্রয়োজন হলে জেলা ম্যাজিস্ট্রেট বা তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে প্রেরণ করতে পারে।
জেলা ম্যাজিস্ট্রেট তার অধস্তন কোনো ম্যাজিস্ট্রেটকে উক্ত অনুসন্ধান করতে কি করতে পারে, প্রেরণ করতে পারে, এবং তার পরিচালনার জন্য তাকে প্রয়োজনীয় লিখিত নির্দেশ দিতে পারেন। যেহেতু জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সুতরাং তার অধস্তন ম্যাজিস্ট্রেট বলতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মর্মে গণ্য হবে। সুতরাং দেখেন, 148 ধারায় জেলা ম্যাজিস্ট্রেটের আদেশ ক্রমে তার অধস্তন কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট স্থানীয় অনুসন্ধান করতে পারে। যার বইতে লেখা নাই সে লিখে দিবেন যে 148 ধারায় অস্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, আর স্থানীয় অনুসন্ধান করবে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এ হলো কথা। স্থানীয়, এটা গুরুত্বপূর্ণ, স্থানীয় অনুসন্ধানের আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট, আর করবে কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। তো জেনে রাখা ভালো। দেখেন, 144 থেকে 148 ধারা পর্যন্ত ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত সকল আদেশের বিরুদ্ধে আন্ডারলাইন করবেন দায়রা জজের নিকট রিভিশন করা যায়। তাহলে 144-এর বিরুদ্ধেও রিভিশন, 145-এর বিরুদ্ধেও রিভিশন। বুঝছেন? আমরা চলে এসে বিগত বছরের প্রশ্ন। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর বিধান অনুসারে ভূমি সংক্রান্ত বিরোধের কারণে শান্তি ভঙ্গের আশঙ্কায় কোন প্রকৃত সম্পত্তিতে রিসিভার নিয়োগ করেন কে? রিসিভার নিয়োগ করে দেখেন যে কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন আপনি বলতে পারেন যে স্যার এই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট হইল না কেন? ওই 146 ধারায় যে রিসিভার নিয়োগের কথা বলা আছে ওই জায়গায় জেলা ম্যাজিস্ট্রেট কথাটা নাই। তাহলে রিসিভার নিয়োগ করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। আর জেলা ম্যাজিস্ট্রেট তো এক ধরনের নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাট এখানে স্পেসিফিক উত্তর চাইছে, সো এখানে স্পেসিফিক উত্তর হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। মনে রাখবেন যে রিসিভার নিয়োগ করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে আমরা 2 নম্বর প্রশ্নে চলে আসি। দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 অনুসারে লোকাল ইনকোয়ারি করতে পারেন কে? দেখেন, আমি একটু আগে বলছি লোকাল ইনকোয়ারির আদেশ দেবে জেলা ম্যাজিস্ট্রেট, আর করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। সো এটার উত্তর হবে নির্বাহী ম্যাজিস্ট্রেট। সেল প্র্যাকটিসের 2, 4, 7, 9, 11, 12, 14, এখানে একটা কথা লেখেন, 145 ধারার আদেশ ভঙ্গ করলে, একটু লিখে রাখেন, 145 ধারার আদেশ ভঙ্গ করলে, 145 ধারার আদেশ ভঙ্গ করলে দণ্ডবিধির 188 ধারায় দণ্ডিত হবে। হ্যাঁ, 188 ধারায় দণ্ডিত হবে। এই মামলা জীবনেও আপনারা করেন নাই, করছেন? 145 ধারা আদেশ ভঙ্গ করার পর করছেন? কেমনে করছেন বলেন? কে করে মামলা? বাদী করলে তো মামলা খারিজ করে দিবে। বাদী যদি 188 ধারা মামলা করে, তাহলে বাদীর তো এই জায়গা লোকাস স্ট্যান্ডিং নাই, বাদীর মামলায় জায়গা খারিজ। 188 ধারা মামলা করবে যে ম্যাজিস্ট্রেটের আদেশ ভঙ্গ করছে, সেই ম্যাজিস্ট্রেট বাদী হইয়া। ওনার পক্ষ থেকে ওনার কোনো কর্মচারী করতে পারে, পিপিও না। আপনারা যেটা করছেন যে 145 ধারা আদেশ ভঙ্গ করছে, এই কারণে হয়তোবা নতুন সিআর মামলা করছেন, এই যে নতুন মামলা, কিন্তু আপনি 188 ধারার মামলা তো করেন নাই। 188 ধারার মামলা হলো যে আপনার আদেশ ভঙ্গ করছে। এখন আপনি যাইয়া, এই অনেক পেছের কথা, আপনি যাইয়া দরখাস্ত দিবেন ওই ম্যাজিস্ট্রেটের কাছে ফৌজদারি কার্যবিধির 476 ধারায়, যে আপনি আদেশ দিছিলেন, আপনার আদেশ ভঙ্গ করছে। এখন এই যে ফৌজদারি কার্যবিধি অনুসারে আপনাকে এই মামলা করতে হবে। উনি ছাড়া যদি অন্য কেউ মামলা করে, মানে উনি উনার নির্দেশে কোনো কর্মচারী দিয়ে করাইতে পারে, বাট উনি ছাড়া কোনো সাধারণ ব্যক্তি করলে এই 188 ধারার মামলা আমলে নিবে না। আচ্ছা, তো যাই হোক, আমাদের বুঝার সুবিধার্থে মনে রাখতে হবে যে 144 আর 45 উভয় ক্ষেত্রেই প্রতিকার রিভিশন
উভয় ক্ষেত্রেই ভঙ্গ করলে মামলা হবে দণ্ডবিধির 188 ধারায়। 144 ধারার আদেশ, এটা আপনার 2 মাস থাকে, সরকার গেজেট নোটিফিকেশনের মাধ্যমে বাড়াতে পারে। আর 145 ধারার আদেশে কতদিন বলবৎ থাকে বলেন মাহবুব সাহেব, বলেন। 145 ধারা 2 মাস, লুৎফর সাহেব। পরবর্তী নির্দেশ কে দিবে? আদালত। নির্মল। যতদিন পর্যন্ত তার আইনগত পন্থায় উচ্ছেদ না করতেছে, মানে আদালত বলবে তুমি দখলে থাকো যতদিন পর্যন্ত তোমার আইন অনুসারে বেদখল করা না হচ্ছে। আইন অনুসারে হইতে পারে দেওয়ানি মামলা বা আইনের মাধ্যমে, কিন্তু তার বেআইনি ভাবে বেদখল করা যাবে না। সো সো এটা যদি বলে যে 145 ধারার আদেশ কতদিন বলবৎ থাকবে, এর কোনো নির্দিষ্ট মেয়াদ নাই। বুঝছেন কি মাহবুব সাহেব? আচ্ছা, আমি এখানে আর একটা পেজ পাবেন, একটু ওই নোটটা দেই, একটু অপেক্ষা করেন। আচ্ছা, আমরা পড়া শুরু করি, দেখেন। আহ, খুব সংক্ষেপে নোটটা একটু দেখবো যে নাম লিখে শুরু করেন, আজকের ডেট দিয়ে নাম লেখেন। ত্রয়োদশ অধ্যায়, আহ ফৌজদারি কার্যবিধি 1898 ত্রয়োদশ অধ্যায়, প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ, ধারা 153, 149 থেকে 153। দেখেন, বাংলাদেশ বার কাউন্সিল পরীক্ষায় কখনোই প্রিলিমিনারি পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আজ পর্যন্ত আসে নাই। আর লিখিত পরীক্ষায় একবার প্রশ্নটা আসছিল 2020 সালের পরীক্ষায়। সো যদি আসে যে প্রিভেন্টিভ অ্যাকশন অফ দ্য পুলিশ বা পুলিশের যে প্রিভেন্টিভ অ্যাকশন, নিরোধমূলক যে পদক্ষেপ, প্রতিরোধমূলক পদক্ষেপ, এটা আছে কত অধ্যায়? কত অধ্যায়? ত্রয়োদশ অধ্যায়। তো এখানে বলছে দেখেন যে আমলযোগ্য অপরাধ নিরোধে পুলিশের ক্ষমতা। আমলযোগ্য অপরাধ নিরোধ, আমলযোগ্য অপরাধ নিরোধ মানে হলো যে আমলযোগ্য অপরাধ এখনো ঘটে নাই, যাতে না ঘটে এই এই কারণে পুলিশের কি করণীয় আছে, এখনো ঘটে নাই যাতে কি না ঘটে। কিভাবে? ধরেন এইভাবে যে দুই দুই গ্রামবাসী তারা একেবারেই অস্ত্র শস্ত্র নিয়ে এক জায়গায় জড়ো হয়েছে। তো পুলিশ যদি দেখে যাচ্ছে যে এই মুহূর্তে যদি প্রতিরোধ না করে তাহলে একটা খুনাখুনি হয়ে যাবে, তাহলে এই ক্ষেত্রে এই আমলযোগ্য অপরাধ প্রতিরোধে পুলিশ পদক্ষেপ নিতে পারেন। প্রথমে দেখেন 149 ধারা আমলযোগ্য অপরাধ প্রতিরোধ করবে। প্রত্যেক পুলিশ অফিসার আমলযোগ্য অপরাধ প্রতিরোধের জন্য হস্তক্ষেপ করতে পারেন এবং আমলযোগ্য অপরাধ আমলযোগ্য অপরাধের অনুষ্ঠান তিনি তার সাধ্যমতো প্রতিরোধ করবেন। মানে প্রতিরোধ মানে হলো বাংলা সিনেমায় সাধারণত যখন কোনো ঘটনা ঘটে যায় তারপরে যায় পুলিশ, এটা প্রতিরোধ না। প্রতিরোধ মানে হলো আগে আগে যাওয়া, যাতে কোনো অপরাধ অনুষ্ঠিত না হয়। তাহলে 149 আমি মনে রাখবো যে আমলযোগ্য অপরাধের প্রতিরোধে পুলিশ তার সাধ্যমতো চেষ্টা করবে। আর পড়বো না এখানে। তারপরে দেখেন 150 ধারাটা দেখেন, অনুরূপ অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে সংবাদ। এই অপরাধের ষড়যন্ত্র সম্পর্কে যেই সংবাদ পাক না কেন, এই এই এর বিরুদ্ধে পদক্ষেপ যারা গ্রহণ করতে পারে, পদক্ষেপ যারা গ্রহণ করতে পারে তা সেই বিষয়ে তা দ্রুত সেই কর্তৃপক্ষরে জানাবে, যাতে তারা আমলযোগ্য অপরাধ প্রতিরোধে অ্যাকশন গ্রহণ করতে পারে। তাহলে এই যে দেখেন, অপরাধের ষড়যন্ত্র প্রভৃতি বিষয়ে খবর পেলে পুলিশ অফিসার সে খবর তার ঊর্ধ্বতন অফিসারের কাছে বা যে অফিসার অপরাধ প্রতিরোধের অধিকার রাখেন তার কাছে পৌঁছে দিবেন। এখানে অধিক্ষেত্রের কোনো প্রশ্ন নেই, যেখানেই অপরাধের ষড়যন্ত্র করা হোক না কেন পুলিশ অফিসার এই ধারায় ব্যবস্থা গ্রহণ করতে পারবেন। এই কথাটার অর্থ হলো যে আমলযোগ্য অপরাধ যে জায়গায় ঘটুক না কেন, ষড়যন্ত্র যদি আপনি জানেন, যে জায়গার পুলিশ অফিসার যে জায়গায় থাকুক না কেন সে এটা প্রতিরোধের জন্য চেষ্টা করবে। ধরেন এক জেলার পুলিশ যদি আর এক জেলার অধিক্ষেত্রভুক্ত এলাকায়ও থাকে, তবুও সে এই ধারায় অ্যাকশন নিতে পারবে, যাতে আমলযোগ্য অপরাধ যাতে সংগঠিত না হয়। তো এটা লেস ইম্পর্টেন্ট। 149 গুরুত্বপূর্ণ না, যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো 151। দেখেন, অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার। অনুরূপ অপরাধ প্রতিরোধের জন্য গ্রেফতার, এটা হলো এরকম যে যদি এরকম দেখে, যদি দেখে যে গ্রেফতার না করলে এটা প্রতিরোধ করা যাচ্ছে না, গ্রেফতার না করলে কি প্রতিরোধ করা
যাচ্ছে না, যে দুই বাহিনী দুই গ্রামবাসী হেলমেট নিয়ে এক জায়গা জড়ো হয়েছে, এখন তাদের যদি এমনি কথায় কাজ হচ্ছে না, তাদের গ্রেফতার যদি না করে তাহলে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে। তাহলে সেই ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে 151 ধারায়। গতকাল আমরা পড়ছিলাম, গত দিনের আগের দিন, যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে 54, 55, 57, আরো একটা ধারা, সেটা হলো 151। এই এই চিনি দেখেন কি? আমি চিনি খাই না, দেখেন, দেখেন। তো কোন পুলিশ অফিসার যদি কোনো আমলযোগ্য অপরাধ সংগঠনের ষড়যন্ত্রের কথা জানতে পারেন এবং তার নিকট যদি প্রতীয়মান হয় যে এই অপরাধ সংগঠন অন্যভাবে নিবারণ করা যাবে না, তাহলে তিনি ম্যাজিস্ট্রেটের আদেশ ও ওয়ারেন্ট ব্যতীতই ষড়যন্ত্রকারী ব্যক্তিকে গ্রেফতার করতে পারেন। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কত ধারায়? 151 ধারায়। এতক্ষণ পর্যন্ত দুইটা জিনিস মনে রাখবেন, যে পুলিশের প্রতিরোধমূলক যে ক্ষমতা আমলযোগ্য অপরাধ প্রতিরোধে কত অধ্যায়? ত্রয়োদশ অধ্যায়। কত ধারা থেকে কত ধারা? 149 থেকে 153। তার ভিতরে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করতে পারে কত ধারায়? 151। এইটুকু মনে রাখবেন। একেবারে 152-এর উপরে একটা প্যারা আছে, এটা এটা আমরা একটু দেখবো, দেখেন। যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ, পাইছেন? যে ক্ষেত্রে মামলার দুটি পক্ষ আদালতের কামরা থেকে বের হয়েই নিজেদের মধ্যে হাতাহাতিতে লিপ্ত হয়, সেক্ষেত্রে তাদের মধ্যে অধিকতর শান্তি ভঙ্গের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যবিধির 107 এবং 151 ধারায় প্রসিডিং আনা আইন যথোপযুক্ত। মানে নিজেরাই হাতাহাতিতে লিপ্ত হয়, তখন তাদের গ্রেফতার করবে হলো 151-তে, আর 107-এ বলবে যে তোমরা শান্তি রক্ষার মুচলেকা দাও। কতদিন সর্বোচ্চ, মাহবুব সাহেব? 107-এ শান্তি ভঙ্গের মুচলেকা কতদিন? 2 মাস। আপনি, লুৎফর সাহেব? কতদিন বলেন? একটা কিছু বলেন। 4 মাস, 6 মাস? কিছু তো বলেন, ওনার চেয়ে বেশি বলেন। 6 মাস বলেন, গতকাল পড়ছি। পীযূষ, 1 বছর। 107 ধারায় শান্তি রক্ষার মুস্তেকা দিতে পারে 1 বছর। পীযূষ, কে দিতে পারে? বেনজিন না দিনেশ, কে দিবে আদেশ? নির্বাহী ম্যাজিস্ট্রেট দিবে, জি। ওই একই নির্বাহী জেলা, দেখেন। তো তাহলে আমি এতক্ষণে আপনারা মনে রাখবেন যে আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে কত ধারায়? 151। 152 ধারাটা দেখি, দেখেন। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ। বাংলাদেশের অনেক স্থানে সরকারের স্থাবর অস্থাবর সম্পত্তি, যেমন জমি জমা, গাড়ি বাড়ি ও মালপত্র আছে, দেখছেন? মেট্রো রেল আছে না? বাংলাদেশের অনেক স্থানে নৌপথে জনকল্যাণের জন্য সরকারি চিহ্ন দেওয়া আছে। এসবের অপসারণ যদি পুলিশ অফিসার দেখতে পান তাহলে তিনি বন্ধ করার চেষ্টা করবেন। দণ্ডবিধি 430 থেকে 433 ধারায় এই জাতীয় অপরাধের বিবরণ পাওয়া যায়। তাহলে সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ করবে 152, দুইটা ধারা মধ্যে রাখবেন। আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার করবে 151, আর সরকারি সম্পত্তির ক্ষতি সাধন করলে সেটা প্রতিরোধ করবে 152। আমরা ধারা 153টা দেখবো, দেখেন। 153-তে বলেছে যে ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা। ওজনের জন্য ব্যবহৃত বাটখারা। বাটখারা মানে আমরা লোকালি যেটা বলে পড়িয়েন নাকি, বাটখারা ওই যে 1 কেজি 2 কেজি 5 কেজি। বাটখারা, দাঁড়িপাল্লা, নিক্তি প্রভৃতি থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে, এটা বলতেন থানার ভারপ্রাপ্ত অফিসার, থানার ভারপ্রাপ্ত অফিসার তার থানার সীমার মধ্যে পরীক্ষা করার অধিকার রাখেন। তিনি যদি মনে করেন যে ওইগুলো খাঁটি নয়, তাহলে তিনি ওইগুলো আন্ডারলাইন করেন, আটক করতে পারেন। মানে ওসি সাহেব ওই জিনিসগুলো আটক করবেন, মানুষকে না কিন্তু। হ্যাঁ, বাটখারা। সঙ্গে সঙ্গে অধিক্ষেত্র সম্পন্ন কোনো ম্যাজিস্ট্রেটের নিকট এই আটকের সংবাদ দিবে। বুঝতে পারছেন? তো তাহলে এখানে আর একটা জিনিস গুরুত্বপূর্ণ, যে ওজন এবং বাটখারা 153 ধারায় কি আটক করতে পারে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আটক করবে কি? যে যে এটা চুরি করছে, মানে করছে তারে,
সরঞ্জাম রে এবং কারে সংবাদ দিবে? ম্যাজিস্ট্রেটে সংবাদ দিবেন। ব্যাখ্যা দেখেন, ব্যাখ্যাটা হলো এরকম যে দীর্ঘদিন ব্যবহারের ফলে বাটখারা ক্ষয় হয়ে যেতে পারে। সেই ক্ষয় যদি খুব সামান্য হয় তাহলে এই বাটখারাকে খাঁটি নয় এমন বাটখারা বলা যাবে না। অনেক সময় এরকম হয় যে একটা জিনিস যখন দীর্ঘদিন ব্যবহার করতেছে, দীর্ঘদিন ব্যবহার করতে 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 দেখা গেল যে ওখানে একটু হালকা ক্ষয় হয়ে গেছে। তো এটা স্বাভাবিক। ঝালমুড়ি বিক্রি করে দেখবেন পেঁয়াজ মরিচ কাটে, কাঠ ক্ষয় হয়ে গেছে। ল্যাপটপের টাচপ্যাডটাই ক্ষয় হয়ে যায়, মোবাইলের নাম্বার উঠে যায়। তো এজন্য আমরা তিনটা ধারা এখান থেকে মনে রাখবো: আমলযোগ্য অপরাধ প্রতিরোধে গ্রেফতার 151, সরকারি সম্পত্তির ক্ষতি সাধন প্রতিরোধ করবে 152, আর ওজন পরিমাপের সরঞ্জাম পরীক্ষা করবে থানার ভারপ্রাপ্ত অফিসার 153। তো আমাদের নামাজের বিরতি, আবার শুরু হবে এরপরে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা পড়া শুরু করি। দেখেন, ফৌজদারি মামলা দায়ের এবং পরবর্তী কার্যপদ্ধতি। ফৌজদারি মামলা দায়ের এবং পরবর্তী কার্যপদ্ধতি। কার্যপদ্ধতি মানে একটা ফৌজদারি মামলা কিভাবে দায়ের করা যায়, কোথায় দায়ের করা যায়, এবং দায়ের করলে এর পরবর্তী পদ্ধতি কি হবে। তো একটু যদি পড়ি, দেখেন যে যে কোনো ব্যক্তি দুইটি উপায়ে ফৌজদারি মামলা দায়ের করতে পারে। তিনি কোনো অপরাধ সংগঠন বিষয়ে থানার পুলিশের নিকট সংবাদ প্রদান করতে পারে, বা তিনি ম্যাজিস্ট্রেটের নিকট গিয়ে নালিশ দায়ের করতে পারে। তাহলে একটা ফৌজদারি মামলা দুই ভাবে দায়ের করা যায়, একটা হলো সরাসরি থানায় গিয়ে, আর একটা সরাসরি কোর্টে গিয়ে। তো থানায় পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের সংবাদ প্রদান করলে 154 ধারার পদ্ধতি অনুসরণ করবে। এটা আমলযোগ্য শব্দটা বলতেন। থানায় গিয়ে যদি আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দেন, আমলযোগ্য আমলযোগ্য মানে হলো, আমলযোগ্য আমল অযোগ্য বুঝবো কেমনে? দ্বিতীয় তফসিলের তৃতীয় কলাম। সাধারণত যে অপরাধটা গুরুতর প্রকৃতি সেটা হলো আমল যোগ্য। তো আপনি যদি থানায় গিয়ে জানান যে অমুক জায়গায় একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, তাহলে থানা কর্তৃপক্ষ অনুসরণ করবে 154 ধারা। অপরদিকে থানায় গিয়ে যদি আপনি আমল অযোগ্য অপরাধের সংবাদ দেন, মানে ছোটখাটো অপরাধের সংবাদ দেন, তাহলে থানার কর্তৃপক্ষ অনুসরণ করবে 155 ধারা। তো 154-55 কি আছে সেটা পরে পড়তেছি, বাট আপাতত এটা মনে রাখেন, থানায় আমলযোগ্য অপরাধের তথ্য দিলে থানা কর্তৃপক্ষ অনুসরণ করবে 154 ধারা। আমল অযোগ্য অপরাধের তথ্য দিলে থানা কর্তৃপক্ষ অনুসরণ করবে 155 ধারা। অন্যদিকে কোনো ব্যক্তি ম্যাজিস্ট্রেটের নিকট আমলযোগ্য, আন্ডারলাইন করবেন, আমলযোগ্য বা আমল অযোগ্য উভয় অপরাধ বিষয়ে নালিশ করতে পারে। ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য দেন বা আমল অযোগ্য দেন, যাই দেন না কেন, সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট 200 ধারার পদ্ধতি অনুসরণ করে। তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে আমলযোগ্য আমল অযোগ্য যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে কত ধারা? 200 ধারা। বুঝছেন? কিন্তু থানায় আমলযোগ্যর ক্ষেত্রে হচ্ছে 154, আমল অযোগ্যের ক্ষেত্রে 155, আর ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে যে কোনো অভিযোগ দিলেই তিনি অনুসরণ করবে 200 ধারা। প্রকৃতপক্ষে পুলিশের নিকট অপরাধ সংগঠন বিষয়ে সংবাদ দেওয়া হোক বা ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হোক, চূড়ান্ত ভাবে ম্যাজিস্ট্রেটই 190 ধারায় অপরাধটি আমলে নিতে পারে। তবে লাস্টে একটা কথা বলছে, একটা মামলা আপনি পুলিশের কাছে দেন বা ম্যাজিস্ট্রেটের কাছে দেন, যে জায়গায় দেন না কেন, আমলই নিবে হচ্ছে কে? ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 190 ধারায়। তো আমলে নেওয়ার জন্য মামলাটি ম্যাজিস্ট্রেটের নিকটে প্রেরণ করা হয়। তো আমরা এখানে একটা টেবিল আছে, দেখেন যে প্রথমে আমরা এখানে যদি দেখি যে ফৌজদারি মামলা দায়ের আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে 154, আমল অযোগ্যের ক্ষেত্রে কত? 155। আর ম্যাজিস্ট্রেটের কাছে আপনি আমলযোগ্য দেন আমল অযোগ্য দেন, কত ধারা? 200 ধারা। তবে উভয় ক্ষেত্রেই আমলে নিচ্ছে ম্যাজিস্ট্রেট 190 ধারায়। বুঝতে পারছেন? তো আমরা বিগত বছরের একটা প্রশ্ন যদি দেখি, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন দুইটি ধারার অধীনে ফৌজদারি মামলা দায়ের করা যায়? 154 আর কত? 200। কেন 154 তে হলো ওই থানায় মামলা করে, আর 200 ধারায় করে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। এখন আমরা আর একটু বিস্তারিত পড়ি যে থানায় মামলা দায়ের করলে কোন কোন পদ্ধতি অনুসরণ করবে। দেখেন, পুলিশের নিকট মামলা দায়ের,
পুলিশের নিকট আমলযোগ্য অপরাধের তথ্য যদি দেন তাহলে কত ধারা? 154। 154 ধারায় অনুসরণ করার পর তিনি ওই মামলার তদন্ত করবে 156 ধারায়। দেখেন, 154 ধারায় অ্যাকচুয়ালি এফআইআর রেকর্ড করে, আর সেই অপরাধ তদন্ত করবে কত ধারায়? 156। তাহলে 154 সাথে সম্পর্ক আছে 156। অপরদিকে থানায় যদি আপনি আমল অযোগ্যর সংবাদ দেন, আমল অযোগ্য অপরাধের, তাহলে 155 ধারা অনুসরণ করবে, আর এই মামলাটা তদন্ত করবে 155(2)। তাহলে 154 ক্ষেত্রে তদন্ত করবে 156, আর আমল অযোগ্যের ক্ষেত্রে 155 ক্ষেত্রে অনুসরণ করবে 155(2)। তো এখানে যদি দেখেন যে ফৌজদারি কার্যবিধি 1898 অনুযায়ী পুলিশকে আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয় ধরনের মামলা বা অপরাধ সংগঠনের সংবাদ প্রদান করা যায়। পুলিশকে আমলযোগ্য অপরাধের বা কগনিজেবল অফেন্সের সংবাদ দিলে পুলিশ 154 ধারা অনুযায়ী তা লিপিবদ্ধ করে। অন্যদিকে পুলিশকে আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে সেক্ষেত্রে পুলিশ 155 ধারা অনুসরণ করে। তাহলে প্রথমে আমরা চলে আসি, দেখেন আমলযোগ্য অপরাধ, আমলযোগ্য মামলার সংবাদ, ধারা 154 আমলযোগ্য মামলার সংবাদ, ইনফরমেশন ইন কগনিজেবল কেসেস। এই জায়গায় কেউ আছেন যে যারা আমলযোগ্য অপরাধ বুঝেন না? এরকম কেউ আছেন আমলযোগ্য অপরাধ বুঝেন না? আমলযোগ্য অপরাধ হলো যে অপরাধের ক্ষেত্রে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করতে পারে। এখন যদি বলেন কোন অপরাধের ক্ষেত্রে বিনা পরোয়ানায় গ্রেফতার করবে কিনা, এটা আমরা বুঝবো কিভাবে? দ্বিতীয় তফসিলের 3য় কলাম। তো এখানে একটা বিষয় একটু খেয়াল করেন, বিষয়টা হলো যে যখন কোনো আশেপাশে কোনো আমলযোগ্য অপরাধ সংঘটিত হবে, তখন থানায় গিয়ে আপনি লিখিত আকারে দায়ের করতে পারেন, লিখিত আকারে এজাহার, বা মৌখিক থানায় গিয়ে আপনি আগে থেকে দরখাস্ত লিখে নিয়ে গেছেন, এটা হলো লিখিত এজাহার। আর থানায় গিয়ে যদি আপনি মৌখিক ভাবে বলেন, তাহলে থানা কর্তৃপক্ষ ওইটা আপনার কথা অনুযায়ী লিখবে, লেখার পরে আপনারে পড়ে শোনাবে, সেই জায়গায় আপনি সিগনেচার করবেন, এটাও এজাহার। তাহলে থানায় লিখিত আকারেও সংবাদ দেওয়া যায়, মৌখিক আকারেও সংবাদ দেওয়া যায়। আর এজাহারে আরবি শব্দ, এজাহারে শুধু সিগনেচার থাকে যিনি মামলাটা সংবাদদাতা, যিনি ওখানে সংবাদ দিতে গেছে তার। বুঝতে পারছেন? এখন এজাহারটা যখন থানা কর্তৃপক্ষ, থানার যে একটা নির্ধারিত নিবন্ধন ফর্ম আছে, বই আছে, এজাহারের বিষয়বস্তু যখন সে সত্য বলে থানা কর্তৃপক্ষ ওইটা থানার BP-27 ফর্ম আছে, BP-27 ফর্মে এজাহারের তথ্যাবলী লিপিবদ্ধ করবে, তখন এজাহার হয়ে যাবে এফআইআর, ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। মানে আপনি প্রথমে দাখিল করবেন এজাহার, আর এজাহারটা যখন রেকর্ড হয়ে যাবে তখন এজাহার হয়ে যাবে কি? এফআইআর। এফআইআর-এ 2 জন স্বাক্ষর করে, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও করে আর সংবাদদাতাও করে, কিন্তু এজাহারে করে কয়জন? একজন। তাহলে আপনার কাছে আছে, নিয়ে গেছেন, মৌখিকভাবে বলছেন, লিখে নিয়ে গেছেন এজাহার, এজাহারটা যখন রেকর্ড হয়ে যাবে তখন এটা হয়ে যাবে কি? এফআইআর। এই এফআইআর রেকর্ড সম্পর্কে বলছে ফৌজদারি কার্যবিধির 154 ধারায়। একটু পড়ি, দেখেন। তাহলে আমলযোগ্য অপরাধ এবং আমলযোগ্য মামলা সংগঠন সম্পর্কে প্রত্যেকটি তথ্য পুলিশ ফৌজদারি কার্যবিধির 154 ধারায় গ্রহণ করে। আমলযোগ্য অপরাধ সংগঠনের তথ্য পুলিশ মৌখিক বা লিখিত আকারে প্রদান করা যায়। গোল দিবেন। থানায় যদি বলে যে কোনো সংবাদ কি আকারে প্রদান করা যায়, মৌখিক বা লিখিত। আমলযোগ্য অপরাধের সংবাদ পেলে পুলিশ কর্মকর্তার দায়িত্ব কি, সেটা 54 ধারায় বিধান করা হয়েছে। তো প্রথমে আমরা চলে আসি, দেখেন যে 54 ধারায় বলা হয়েছে আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কিত প্রত্যেকটি তথ্য থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট গোল দিবেন, মৌখিকভাবে প্রদান করা হলে তিনি বা তার নির্দেশনায় লিখিত আকারে লিপিবদ্ধ করবে বা করাবে। তিনি লিখে নেবেন বা তার নির্দেশনায় লিখিত আকারে নির্দেশনা লিপিবদ্ধ করবে বা করাবে। তারপর সংবাদদাতাকে পড়ে শোনাবে, অবশ্যই ওটা সংবাদদাতাকে পড়ে শোনাবে। এমন প্রত্যেকটি সংবাদ তার লিখিত আকারে দেওয়া হোক বা লিখিত আকারে লিপিবদ্ধ হোক, গোল দিবেন সংবাদদাতা কর্তৃক স্বাক্ষর করবে। এটা স্বাক্ষর করবে কে? সংবাদদাতা। তারপরে দেখেন, থানায় রক্ষিত বহিতে সরকার কর্তৃক নির্ধারিত ফরম অনুসারে উক্ত তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। অর্থাৎ এজাহারের বিষয়বস্তু যখন থানায় যে নির্ধারিত বই আছে BP-27 ফরমে লিপিবদ্ধ হয়ে যাবে, তখন এজাহার হয়ে যাবে এফআইআর। এই যে দেখেন এজাহার, আমলযোগ্য অপরাধ সংগঠনের মৌখিক বা লিখিত তথ্য যা প্রাথমিকভাবে পুলিশের নিকট পৌঁছায় তাই হলো প্রাথমিক তথ্য। পুলিশ রেগুলেশনের 243 ধারা, প্রবিধান আর কি, প্রবিধি। এই 243 আপনার মনে না রাখলেও চলবে, এটা ফৌজদারি কার্যবিধির ধারা না। আমলযোগ্য অপরাধ সংগঠনের প্রাথমিক তথ্য সম্পর্কে গোল দিবেন পরিচিত ব্যক্তি। এটা গুরুত্বপূর্ণ, পরিচিত ব্যক্তি যিনি ঘটনাটি শুনেছে, দেখেছে
তিনি মৌখিক বা লিখিত আকারে থানার ভারপ্রাপ্ত অফিসারের নিকট সংবাদটি দিতে পারে। তো যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে এজাহার দায়ের করতে পারে কে, পরিচিত ব্যক্তি যিনি ঘটনা দেখেছে, যিনি ঘটনা কি শুনেছে, তিনি মৌখিক বা লিখিত আকারে দিতে পারে। যে মারা গেছে, যে হত্যা হয়েছে, হত্যা করা হয়েছে যাকে, তার আত্মীয়ই কি এজাহার করবে? না। ঘটনা সম্পর্কে জানে, শুনেছে, এরকম কেউ এজাহার দায়ের করতে পারে। সংবাদটি মৌখিক আকারে দিলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক তার নির্দেশনা লিখিত হবে, গোল দিবেন সাদা কাগজে, এবং সংবাদদাতাকে পড়ে শোনাতে হবে। আমলযোগ্য অপরাধ সংগঠনের লিখিত এই সংবাদ বা মৌখিকভাবে প্রদত্ত লিখিত সংবাদ এজাহার বা দরখাস্ত নামে পরিচিত। যে ব্যক্তি বা সংবাদদাতা এজাহার দায়ের করে সেই ব্যক্তি এজাহারে স্বাক্ষর করবে। দেখেন, এজাহার যিনি দায়ের করে তাকে বলে এজাহারকারী বা সংবাদদাতা, ইংরেজিতে বলে ইনফরমেন্ট। ইনফরমেন্ট, বুঝতে পারছেন? এখন আসেন প্রাথমিক তথ্য বিবরণী বা এফআইআর। এখানে একটু সংক্ষেপে লেখেন যে 154 ধারায় এফআইআর শব্দটি একবারও উল্লেখিত হয়নি। 154 ধারায় এফআইআর শব্দটি একবারও উল্লেখিত হয়নি। দেখেন, এফআইআর মানে হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। তো ফৌজদারি কার্যবিধির 154 ধারা আপনারা যদি তল্লাশি করেন, খুঁজেন, ওখানে এফআইআর কথাটা কোথাও নাই। তাহলে এফআইআর কথাটা আছে কোথায়? এফআইআর কথাটা আছে পুলিশ রেগুলেশন অফ বেঙ্গলে। বাট যদি বলে যে এফআইআর রেকর্ড করা হয় ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 154 ধারায়। এখন দেখেন, প্রাথমিক তথ্য বা এজাহারটি আমলযোগ্য অপরাধ সম্পর্কিত হলে শুধুমাত্র তখনই অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করা হয়। তাহলে আমরা এটা জানলাম যে এফআইআর করা যায় শুধুমাত্র কোন ধরনের অপরাধের ক্ষেত্রে? আমলযোগ্য। আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে কিন্তু এফআইআর করা যায় না। এজাহারে উল্লেখিত তথ্য ব্যবহার করে পুলিশ প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম পূরণ করে আমলযোগ্য অপরাধের প্রত্যেকটি তথ্য গোল দিবেন বিপি 27 ফর্মে রক্ষিত করা হয়। এটা পরীক্ষা আসবে না, আবার জেনে রাখেন। যদি বলে যে এফআইআর রেকর্ড করা হয় বিপি কত ফর্মে? বিপি 27 ফর্ম। বিপি 27 ফর্ম প্রাথমিক তথ্য বিবরণী ফর্ম নামে পরিচিত। প্রাথমিক তথ্য বিবরণীতে অভিযুক্তের নাম, জ্ঞাত বা অজ্ঞাত, তারপর দেখেন শাস্তি, আইন, অপরাধ সংগঠনের স্থান, সময়, ঘটনার সংক্ষিপ্ত বিবরণ, জব্দ মালামালের তালিকা ইত্যাদি উল্লেখ করা হয়। প্রাথমিক তথ্য বিবরণীতে আন্ডারলাইন করবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বাক্ষর করবে এবং উক্ত বিবরণীর পাদদেশে সংবাদদাতা স্বাক্ষর বা টিপসই থাকবে। তাহলে প্রাথমিক তথ্য বিবরণী ফর্মে ওসি সাহেব তো স্বাক্ষর করবেনই, সাথে সাথে যিনি সংবাদদাতা তিনিও স্বাক্ষর করবেন। এইভাবে প্রাথমিক তথ্য বিবরণী দায়েরের মাধ্যমে যে মামলা দায়ের করা হয় তাকে এফআইআর কেস বা পুলিশ কেস বা পুলিশ স্টেশন কেসও বলে। পিএস কেস, পুলিশ স্টেশন কেস। অর্থাৎ আগে হলো এফআইআর, আগে হলো এজাহার, এজাহার যখন রেকর্ড হবে এটার নাম হলো এফআইআর, আর এফআইআর এর মাধ্যমে যে মামলা সূচনা হলো এটাকে বলে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। বুঝতে পারছেন? এই মামলা জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত করা হয়। থানার এফআইআরটা যখন কোর্টে এসে ওখানকে যে জেনারেল রেজিস্ট্রিতে অন্তর্ভুক্ত হয়ে যাবে তখন ওই পুলিশ স্টেশন কেসটা হয়ে যাবে জিআর কেস। বুঝছেন? তাহলে আগে হলো এজাহার, এজাহারের পরে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস, পরবর্তীতে এই যে যে কোর্টে এসে যে নিবন্ধন বই আছে জেনারেল রেজিস্ট্রিতে তালিকাভুক্ত হয়ে গেলে তখন সেটা হয়ে যাবে কি? জিআর কেস। এই জন্য দেখবেন যে পুলিশ স্টেশন কেসের 1 নাম্বার আর জিআর কেসের আর 1 নাম্বার। আচ্ছা, তাই এটাকে জিআর কেসও বলা হয়। জিআর কেস মানে হলো জেনারেল রেজিস্টার্ড কেস। জিআর মামলায় পক্ষ হিসেবে আন্ডারলাইন করবেন সংবাদদাতার নাম থাকে না, বরং সংবাদদাতার নামের পরিবর্তে রাষ্ট্র ব্যবহার করা হয়। জিআর মামলার ক্ষেত্রে ধরেন সংবাদদাতা ছিলেন তানভীর আলম খান, কিন্তু ওনার নাম থাকবে না, থাকবে রাষ্ট্র বনাম অমুক এন্ড আদার্স। অর্থাৎ জিআর মামলায় পক্ষ হিসেবে রাষ্ট্রের নাম থাকে, যেমন রাষ্ট্র বনাম রশিদ এবং অন্যান্য। বুঝতে পারছেন? তাহলে মূল কাহিনী হলো যে আমলযোগ্য অপরাধ সংগঠিত হয়েছে, থানায় গিয়ে মৌখিক বা লিখিত ভাবে তথ্য দিচ্ছেন, এটা হলো এজাহার। এজাহারটা যখন বিপি 27 ফর্মে লিপিবদ্ধ হয়ে গেছে
ফৌজদারি কার্যবিধির 154 ধারায় বলতেছে, তখন এজাহার হয়ে যাবে এফআইআর। এজাহারে স্বাক্ষর করছিল শুধু সংবাদদাতা, এফআইআর এ স্বাক্ষর করছে ওসি প্লাস সংবাদদাতা। আর এফআইআর কে বলে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস। এফআইআরটা যখন কোর্টে গিয়ে জেনারেল রেজিস্ট্রিতে নিবন্ধন হয়ে গেছে, রেকর্ড হয়ে গেছে, তখন এফআইআর কেস হয়ে যাবে বা পুলিশ স্টেশন কেস হয়ে যাবে জিআর কেস, মানে জেনারেল রেজিস্টার্ড কেস। আর জিআর মামলার ক্ষেত্রে বাদী হিসেবে রাষ্ট্রের নাম থাকে, সংবাদদাতার নাম থাকে না। তোয়াব সাহেব একটু থামেন, আপনি স্ক্রিনে তাকায়েন না ভাই। তাহলে বিগত বছরের প্রশ্ন দেখেন, এফআইআর কার নিকট দায়ের করা যায়? স্থানীয় থানা। কোন আমলযোগ্য অপরাধ সংগঠন সম্পর্কে ফৌজদারি কার্যবিধির 154 ধারায় প্রদত্ত এজাহারে কে স্বাক্ষর করবে? এজাহার বললে সংবাদদাতা, যদি বলে এফআইআর সংবাদদাতা এবং সাথে কে? থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। তাহলে এই দীপক হীরা বলেন তো, যে এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? হুম পীযূষ বলেন। বলেন বলেন। বলেন না কেন? ওমর ফারুক সাহেব। আমরা আমল অযোগ্য অপরাধের তথ্য সম্পর্কে জানি, দেখেন আমল অযোগ্য মামলার সংবাদ। থানায় যদি আপনি আমল অযোগ্য অপরাধের সংবাদ দেন, ইনফরমেশন ইন নন কগনিজেবল কেসেস, তাহলে অনুসরণ করবে 155 ধারা। আমল অযোগ্য অপরাধ বা আমল অযোগ্য মামলা সম্পর্কিত কোনো তথ্য থানায় পুলিশের নিকট প্রদান করা হলে পুলিশের দায়িত্ব সম্পর্কে 155 ধারায় আলোচনা করা হয়েছে। প্রথমে দেখেন, 155 ধারায় বলা হয়েছে যে আমল অযোগ্য অপরাধ সংগঠনের সংবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট প্রদান করা হলে থানায় রক্ষিত বইতে তিনি তথ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে। এজাহার যেরকম লিপিবদ্ধ করতো, আমল অযোগ্য অপরাধের তথ্য লিপিবদ্ধ করবে এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। কিন্তু আমল যজ্ঞের ক্ষেত্রে কিন্তু ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতো না, কারণ ওই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কাউকে গ্রেফতার করতে পারতো। কিন্তু আমল অযোগ্য অপরাধের ক্ষেত্রে অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি প্রয়োজন। তো 155 ধারাটা গুরুত্বপূর্ণ, দেখেন 155 ধারায় বলা হয়েছে এমন মামলা বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি ব্যতীত কোনো পুলিশ কর্মকর্তা তদন্ত করবে না। এটা গুরুত্বপূর্ণ। পরীক্ষায় প্রশ্ন আসবে যে আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে কে? প্রথম বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিন্তু পারে না। বুঝছেন? তাহলে এটা ভিভিআই। আর মহানগর এলাকা হলে কে পারে? মহানগর ম্যাজিস্ট্রেট, কারণ মহানগর এলাকার দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট তো নাই। মহানগর এলাকায় আছে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, যার নাম হচ্ছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সুতরাং এটা পরিষ্কার যে পুলিশ অফিসার স্ব উদ্যোগে সোমোটো আমল অযোগ্য অপরাধের তদন্ত শুরু করতে পারে না। পুলিশ অফিসার যদি তদন্ত শুরু করতে চায়, কার অনুমতি দরকার? ম্যাজিস্ট্রেটের। এমন অপরাধের বিচার করার এখতিয়ার আছে বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার আছে এমন প্রথম বা দ্বিতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে পুলিশ তদন্ত করতে পারে। বুঝছেন? তো তাহলে পুলিশের নিকট যে অপরাধের তথ্য দেওয়া হয়েছে তা আমল অযোগ্য অপরাধ হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপরাধটি প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত না করে 155 ধারা অনুযায়ী প্রাথমিক তথ্যটির সারমর্ম থানায় রক্ষিত ফর্ম নং 65 বা সাধারণ ডায়েরিতে লিপিবদ্ধ করবে এবং অভিযোগ সহ সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। আর সাধারণ ডায়েরিতে বা জিডিতে স্বাক্ষর করে শুধু দেখেন সংবাদদাতা, এই জায়গা পুলিশ অফিসার করে না। আর জিডির মাধ্যমে যে মামলা হয় এটা বলে নন এফআইআর মামলা, নন এফআইআর। আর পরবর্তীতে সেটা হয়ে যাবে নন জিআর। 155 ধারার অধীন যে মামলা শুরু হয় তাকে নন জিআর মামলা নামে পরিচিত। তাহলে আমরা বলতে পারি যে 154 ধারায় যে মামলার শুরু হয় সেটা পরবর্তীতে হয় জিআর, আর 155 ধারায় যে মামলা শুরু হয় পরবর্তীতে সেটার নাম হয় কি? নন জিআর।
আর জিআর মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই তদন্ত করতে পারে 156-তে। আর নন জিআর এর ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। কোন কোন শ্রেণী ম্যাজিস্ট্রেট? প্রথম শ্রেণী বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বুঝতে পারছেন? তাহলে আমরা জেনে রাখা ভালো। এখানে যদি দেখেন যে 2 নম্বর পয়েন্টটা দেখেন, পুলিশ আমলযোগ্য অপরাধের তদন্ত শুরু করে 156-1, মানে 154-তে এফআইআর রেকর্ডের পর তদন্ত করে 156-1। আর আমল অযোগ্য মামলার তদন্ত শুরু করে 155-2। সংবাদদাতা এজাহারে স্বাক্ষর করবে, প্রাথমিক তথ্য বিবরণীতে স্বাক্ষর করবে সংবাদদাতা এবং থানার কর্মকর্তা। তো এখানে বিগত বছরের একটা প্রশ্ন আছে, এটা যদি দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারায় আমল অযোগ্য মামলার কথা বলছে? কোন ধারা? 155। বাদ বাকিগুলো পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসের 7 নম্বর প্রশ্নটা দেখেন, 155 ধারার অধীন পুলিশের নিকট আমল অযোগ্য অপরাধের সংবাদ দিলে পুলিশ কি করবে? সংবাদটি থানার বয়ে লিপিবদ্ধ করবে এবং সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবে। 10 নম্বর গুরুত্বপূর্ণ, এখানে একটা কথা দেখেন যে প্রাথমিক তথ্য বিবরণীতে বা ফার্স্ট ইনফরমেশন রিপোর্টে স্বাক্ষর করবে কে? লেখছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং সংবাদদাতা উভয়, নাকি? তো এখানে একটা কথা লেখেন, লেখেন সিআরপিসি সমান সমান সংবাদদাতা। সিআরপিসি, সিআরপিসি সমান সমান সংবাদদাতা। সংবাদদাতা লিখছেন। আর পিআরবি সমান সমান ওসি। পিআরবি বড় হাতের পি, বড় হাতের আর, বড় হাতের বি। পিআরবি সমান সমান ওসি। জি, ব্যাখ্যা দেব না আপনারে। আচ্ছা শুনেন, আমরা জানি যে এফআইআর এ স্বাক্ষর করে 2 জন, যিনি সংবাদদাতা তিনিও করেন আর ভারপ্রাপ্ত কর্মকর্তাও করেন। এখন আমাদের ফৌজদারি কার্যবিধিতে 154 ধারায় 2 জনের স্বাক্ষরের কথা বলে নাই। ফৌজদারিতে বলছে শুধু এফআইআর এ স্বাক্ষর করবে শুধু হলো সংবাদদাতা, আর এফআইআর এ ওসি সাহেবও স্বাক্ষর করবে এটা বলছে পিআরবিতে। মানে দুইটা মিলেই যদি, তাইলে স্বাক্ষর এফআইআর এ 2 জন করবে, একটা হলো সংবাদদাতা এবং কি ওসি। বাট শুধু ফৌজদারি কার্যবিধির কথা যদি বলেন 154 ধারা, শুধু ওই জায়গায় লেখা আছে কে স্বাক্ষর করবে? সংবাদদাতা। বাট অ্যাকচুয়ালি এফআইআর এ 2 জনই স্বাক্ষর করে, সংবাদদাতা এবং ওসি। তাহলে ওসি যে সিগনেচার করবে এটা বলা আছে পিআরবি তে। পিআরবি যারা বুঝেন না, পুলিশ রেগুলেশন অফ বেঙ্গল 1943, পুলিশের প্রবিধি, পুলিশ কিভাবে কি করবে না না করবে বিস্তারিত ওখানে আলোচনা করা আছে। 12 নম্বর প্রশ্নটা দেখেন, জিআর এর পূর্ণ রূপ হলো, জিআর এর পূর্ণ রূপ হলো জেনারেল রেজিস্টার্ড। পাইছেন? তারপরে 14 নম্বর প্রশ্নটা দেখেন, সিআর এর পূর্ণ রূপ হলো কমপ্লেইন রেজিস্টার্ড। আমরা চলে আসি ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ। তো এখানে আমরা যে যে পুলিশের কাছে যে মামলা দুই 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 ধরনের পড়লাম, কেউ না বুঝলে বলেন যে এখানে বোঝেন নাই, দয়া করে জানান। হ্যাঁ জুনাইরা বলেন, প্রশ্ন করেন। স্যার, আমার কাছে এজাহার আর 155 ধারাটা মানে ক্লিয়ার হয়নি। কোনটা ক্লিয়ার হয় নাই? এজাহার আর 155 ধারা। আপনি কতটুকু বুঝছেন আগে এটা বলেন। আহ, স্যার, আমি ইয়া পর্যন্ত আমলযোগ্য অপরাধের সংবাদ দিলে ওটা যে লিপিবদ্ধ করতে হয় নির্ধারিত ফর্মে ওটুক পর্যন্ত বুঝছি। হ্যাঁ 154 আমলযোগ্য ধারায় আর অপরাধের, কি। হ্যাঁ তাহলে তো বুঝতেন 154। থানায় গিয়ে আপনি আমলযোগ্য অপরাধের তথ্য দিলে এফআইআর রেকর্ড করবে হুম, 154-তে, আর তদন্ত করবে 156-তে। আর থানায় গিয়ে যদি আপনি আমল অযোগ্য অপরাধের তথ্য দেন, তাহলে জিডি রেকর্ড করবে 155-তে। এবং 155। ওই ওই সংবাদদাতাকে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাই দিবে। ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয়, কোন কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট? দ্বিতীয় বা প্রথম শ্রেণীর প্রথম। ম্যাজিস্ট্রেট, প্রথম বা
দ্বিতীয়, তারা যদি অনুমতি দেয় তাহলে তদন্ত করতে পারবে, এটা বলছে 155(2)। তো আপনি মনে রাখবেন আমলযোগ্যের ক্ষেত্রে 154, আমল অযোগ্যের ক্ষেত্রে 155। আর আমল অযোগ্য অপরাধের তদন্তের নির্দেশ দিতে পারে প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। বুঝছেন? স্যার এটা না তো মানে এজাহার এজাহার মানে কখন স্বাক্ষর করতে হবে, ওই জিনিসটা একটু জানতে চাচ্ছি। এটা আমার কাছে ক্লিয়ার হয়নি নাকি। এজাহার, ধরেন আপনার বাসার পাশে একটা একজন আর একজনকে গুরুতর আহত করছে, এখন আপনি এই সম্পর্কে থানায় গিয়ে অভিযোগ দায়ের করলেন লিখিত আকারে, তা আপনি যে দরখাস্তটা নিয়ে গেছেন এই দরখাস্তে শুধু আপনার সিগনেচারই থাকবে, কারণ আপনিই তো এই ঘটনা সম্পর্কে জানেন। এটা বলে এজাহার। ওই জায়গায় তো পুলিশ সিগনেচার দিবে না, এই ঘটনা সম্পর্কে তো পুলিশ জানে না, আপনি তো পুলিশে জানাইতে গেছেন, এই কারণে এজাহারে সিগনেচার করবে শুধু আপনি, যে সংবাদদাতা সে। যখন ওই এজাহারের বিষয়বস্তুটা পুলিশের কাছে মনে হচ্ছে যে না এটা ঠিকঠাক আছে, তখন এজাহারটা পুলিশ তাদের, ধরেন থানায় যে নিবন্ধিত ফর্ম আছে সেখানে এজাহারের সারমর্ম সেখানে লিপিবদ্ধ করবে, তখন এজাহারটা হয়ে যাবে এফআইআর। আর এফআইআর এ হ্যাঁ। দুইজনই স্বাক্ষর করে, যেহেতু পুলিশ রেকর্ড করলো তাহলে পুলিশও সিগনেচার করবে, আর যেহেতু আপনার কথা সে রেকর্ড করলো ওই জায়গায় আপনারও সিগনেচার থাকবে, তাহলে এফআইআর এ সিগনেচার থাকে দুইজনের, আর এজাহারে সিগনেচার থাকে কয়জনের? একজনের। একজনের, সংবাদদাতার। তো এইটাই জি। স্যার ক্লিয়ার করা দরকার। জি, থ্যাংক ইউ বুঝছেন? স্যার। আচ্ছা, এখন দেখেন ভাই, ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ, ম্যাজিস্ট্রেটের কাছে কোনো বৈষম্য নাই। আপনি আমলযোগ্য তথ্য দেন আর আমল অযোগ্য দেন, ম্যাজিস্ট্রেট অনুসরণ করবে কত ধারা? 200 ধারা। এই যে দেখেন, তো এ কারণে বলা হয় সিআর মামলা দায়ের করা হয় কত ধারায়? 200 ধারায়। তো এখন কথা আছে, 200 ধারায় তো অ্যাকচুয়ালি যখন কোনো ব্যক্তি কোনো ঘটনা সম্পর্কে সে ম্যাজিস্ট্রেটের কাছে গিয়ে নালিশ করলো, 200 ধারায় নেওয়া হয় হলো জবানবন্দি। জবানবন্দি হলো ওই যে কাঠগড়ায় দাঁড় করে তারা বলে যাহা বলিব সত্য বলিব, সত্য বলিয়া মিথ্যা বলিব না। তো তখন তারা জিজ্ঞাসা করে যে নাম কি, তারপরে আসামি কয়জন, ঘটনা কবে ঘটছে, এত তারিখে কি কি ঘটছে বলেন, সব কিছু বলার পরে উকিল সাহেব বলেন যে ইওর অনার, বাদী এই এই ঘটনা ঘটছে, তা আমরা দৃষ্টান্তমূলক বিচার চাই, একটা ওয়ারেন্ট ইস্যু করতে মর্জি হয় বা তদন্ত দিতে মর্জি হয়। এখন আপনার চাওয়া তো অনেক কিছুই থাকতে পারে, কিন্তু দিবে কি দেওয়া দিবে না এটা সিদ্ধান্ত নিবে কে? ম্যাজিস্ট্রেট। এখন 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেট মহোদয়ের হাতে অনেকগুলা অপশন আছে, উনি কোনটা করবে এটা একান্তই তার নিজস্ব ব্যাপার, তার বিবেচনামূলক ক্ষমতা, কোনোটা করতেই উনি বাধ্য না। তো প্রথমে যেটা করতে পারে দেখেন, এখানে এই যে প্রথমেই বলছে অপরাধ আমলে নেওয়া, 190 একের ক, আমরা একের ক পড়বো না, জাস্ট আমলে নেওয়া 190। আমলে নেওয়া কথাটার অর্থ কি? আমলে নেওয়া কথাটার অর্থ হলো যে ম্যাজিস্ট্রেট ওই লোকের জবানবন্দি শুই না, ম্যাজিস্ট্রেটের মন গলছে, মন গলছে মানে হলো ধরে নিছে যে আসলে এই ঘটনা ঘটছে, তাহলে আমলে নিছে। আমলে নেওয়া মানে হলো বিচারার্থে গ্রহণ, টেকিং কগনিজেন্স। আমলে নেওয়া বিচারার্থে গ্রহণ, টেকিং কগনিজেন্স একই কথা। আমলে নেওয়া মানেই হলো 190-এর সাথে সম্পর্ক হলো 204 ধারার। আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। কি বলেন? সমন অথবা ওয়ারেন্ট। যদি কোনো মামলায় বলে ম্যাজিস্ট্রেট আমলে নিছে, তাহলে ধরে নিবেন ওই মামলায় হয় সমন হয়েছে নাহলে কি হয়েছে, ওয়ারেন্ট হয়েছে। তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে যদি মনে হয় এই ঘটনার সত্যতা আছে, তাহলে উনি আমলে নেবে 190 ধারায়। আর আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া কত ধারায়? 204। এই যে এখানে দেখা লেখা আছে যে প্রসেস বা পরোয়ানা ইস্যু কত ধারা? 204 ধারা। তো 204 একা একা হয় না, যে জায়গায় আছে আমলে নেওয়া, আমলে নেওয়া মানেই সমন অথবা ওয়ারেন্ট দেওয়া বা প্রসেস ইস্যু করা, 204 ধারা। বুঝছেন? ধরেন ওনার কাছে মনে হয়েছে যে এই ঘটনার শোনার পরে ওনার কাছে মনে হয়েছে যে উনি আমলে নিতে পারতেছে না, ওনার কাছে মনে হয়েছে যে এই বিষয়টা আরো একটু দেখা দরকার, খতিয়ে দেখা দরকার। তো খতিয়ে দেখার জন্য উনি 202 ধারায়, এই যে দেখেন প্রসেস, সমন বা ওয়ারেন্ট ইস্যু স্থগিত করা, বা 202 ধারায় তদন্ত দেয়। 202 ধারায় তদন্ত বা অনুসন্ধান। তদন্ত বা অনুসন্ধান মানে হলো যে আপনি যে বললেন যে আমার বাড়ির পাশে মারামারি হয়েছে, তাহলে উনি এটা যদি বিশ্বাস করতো তাহলে আমলে নিত। এখন বিশ্বাসও করে নাই আবার খারিজও করে নাই, তাহলে উনি এটা একটু যাচাই করতে যাচ্ছে, তাহলে এই যাচাইটা করার নির্দেশ দিবে 202 ধারায়।
দুই ধারায়, 202 ধারায় দুই দ্বারা। অ্যাকচুয়ালি তদন্ত বা অনুসন্ধান, কি বলেন, তদন্ত বা অনুসন্ধান, বুঝছেন? আচ্ছা, এখন তদন্ত করার পরে একসময় রিপোর্ট আসবে না? আসবে। তদন্ত করার পরে রিপোর্ট আসার পরে যদি মনে হয় যে না আসলে এই ঘটনা ঘটছে, তাহলে উনি আবার আমলে নেবে কত ধারায়? 190। তার মানে আমলে উনি সরাসরিও নিতে পারে, অথবা তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের উপর ভিত্তি করেও নিতে পারে। বুঝেন কিনা? তাহলে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ইচ্ছা করলে আমলে নিতে পারে, ইচ্ছা করলে তদন্ত বা অনুসন্ধানে পাঠাইতে পারে। আচ্ছা, দেখেন, মামলা খারিজ করা 203 ধারা, দেখেন 203 ধারা, 200 তিন ধারায় দ্বারা। জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে এরকম কোনো ঘটনার ভিত্তি নাই, তাহলে উনি সাথে সাথে এই মামলা কি করে দিছে, খারিজ করে দিছে। কত ধারায়? 203। বুঝছেন? অথবা উনি সরাসরি খারিজ করতে পারে, অথবা তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পরেও খারিজ করতে পারে। তদন্ত প্রতিবেদনে আসছে যে এরকম কোনো ঘটনা ঘটে নাই, তাহলেও খারিজ করতে পারে। তাহলে সরাসরি আমলে নেওয়া যায়, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে আমলে নেওয়া যায়, সরাসরি খারিজ করা যায়, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে খারিজ করা যায়। বুঝেন কিনা? আর তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিবে কত ধারা? 202 ধারা। আচ্ছা, যদি ওনার কাছে মামলা করছে, এখন উনি এই যে এতক্ষণ ধরে যা বললাম এর কোনোটা করে নাই, ওনার কাছে মনে হয়েছে যে এই মামলা আমার কাছে হওয়া উচিত না, এই মামলা অমুক আদালতে হওয়া উচিত, অমুক থানার আদালতে, কগনিজেন্স কোর্ট, গোপালগঞ্জ কগনিজেন্স কোর্টটা, এই মামলা হওয়া উচিত টুঙ্গিপাড়া আমলি আদালতে, তাহলে উনি এই নালিশ ফেরত দিবে। দেখেন 201 ধারা, 201, তাহলে নালিশ ফেরত দিবে কত? 201। তাহলে এই ধারাগুলো আমরা মনে রাখবো। জবানবন্দি নিচ্ছে 200 ধারা, জবানবন্দি নেওয়ার পরে সত্যতা পেলে আমলে নেবে 190, আমলে নেওয়া মানে প্রসেস ইস্যু 204, প্রসেস ইস্যু মানে সমন অথবা পারেন। বুঝলেন? যদি মনে করে যে না এই বিষয়ে আরো ভাবে দেখা দরকার, খতিয়ে দেখা দরকার, তাহলে তদন্ত বা অনুসন্ধান নির্দেশ দিবে 200, তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদন আসার পরেও আমলে নিতে পারে 190। আর উনি 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি মনে করে এই ঘটনার কোনো ভিত্তি নাই, তাহলে খারিজ করবে কত? 203। অথবা তদন্ত তিন। প্রতিবেদন আসার পরেও খারিজ করতে পারে 203। ওনার কাছে মামলা করছে, যদি মনে হয় এই মামলা এই আদালতে না, এই মামলা হবে আর এক আদালতে, তাহলে কমপ্লেইন ফেরত দিবে কত? 201। তাহলে কমপ্লেইন ফেরত 201। বুঝছেন? প্রশ্ন একটু পরে করেন, শেষ করে নিই, দেখেন। আচ্ছা, এখন দেখেন, এই এতক্ষণ ধরে যা যা বললাম এইগুলা ছাড়াও আরো আদেশ ম্যাজিস্ট্রেট দিতে পারে। কোনটা? এই যে দেখেন, এফআইআর ভুক্ত করে তদন্তের নির্দেশ, 156-3। ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করছেন, নালিশ করার পরে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে যে এই মামলাটা কোর্টে হওয়া উচিত না, এই মামলাটা থানায় হওয়া উচিত এফআইআর এর মাধ্যমে, তাহলে ম্যাজিস্ট্রেট এই ঘটনাটাকে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিতে পারে। এটা বলছে 156-3। অর্থাৎ অনেক ক্ষেত্রে এরকম হয় যে রাজনৈতিক কারণে বা অন্য কোনো কারণে আপনি প্রথমে থানায় গিয়েছিলেন, থানায় ওই মামলাটা রেকর্ড করে নাই, তাহলে আপনার প্রতিকার হচ্ছে আপনি ওই মামলাটা নালিশি আকারে কোর্টে দায়ের করা, এবং ওটা যদি গুরুতর প্রকৃতির হয় তাহলে ম্যাজিস্ট্রেট নালিশ দিতে পারে ওই ওসি সাহেবরে যে আপনি এটা এফআইআর হিসেবে রেকর্ড করেন। এটাই হলো 156-3। এবং ম্যাজিস্ট্রেট যখন নালিশ করলো, ম্যাজিস্ট্রেট যখন আদেশ দিল, ওসি সাহেব সেটা মানতে বাধ্য। বাধ্য। বুঝতে পারছেন? তাহলে এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেবে 156-3। এখন যদি প্রশ্ন করেন যে স্যার গেসি ম্যাজিস্ট্রেটের কাছে, উনি বিচার করলেই তো পারে, থানায় পাঠানোর দরকার কি? ভাই থানায় পাঠানোর দরকার আছে, কারণ থানায় পাঠালে ওই মামলাটা জিআর মামলা হবে। জিআর মামলায় তদন্তকারী কর্মকর্তার অসীম ক্ষমতা থাকে, সে রিমান্ডের আবেদন করতে পারে, সে অনেক কিছু পরবর্তীতে অধিকতর তদন্ত করতে পারে। কিন্তু সিআর মামলা একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে বাঁধা। সিআর মামলায় ধরেন আসামি 10 জন, ওই 10 জনই, ওই মামলায় আর আসামিদের ঢোকানোর কোনো সুযোগ নাই, ওই মামলায় রিমান্ডের কোনো সুযোগ নাই। তো এই কারণে যে মামলাগুলো গুরুতর প্রকৃতির, ধরেন হত্যা মামলা, আপনি সিআর ফরম্যাটে করলেও জীবনেও সিআর ফরম্যাটে হবে না, এটা রেকর্ড করার নির্দেশ দিবে এফআইআর হিসেবে। বুঝতে পারছেন? তাহলে এখন ম্যাজিস্ট্রেট 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে কি কি পারে? উনি আমলে নিতে পারে, উনি সরাসরি খারিজ করতে পারে 203 ধারায়, উনি তদন্ত বা অনুসন্ধান নির্দেশ দিতে পারে 202 ধারায়, উনি ফেরত দিতে পারে 201 ধারায়, উনি এফআইআর হিসেবে রেকর্ডে দিতে পারে কত? 156-3 ধারায়। বুঝছেন?
মাহবুব সাহেব, বলেন তো, এই যে যে জিনিসগুলো আমরা পড়লাম, এটা ম্যাজিস্ট্রেটের কাছে কোন ধরনের অপরাধের মামলা করলে আমলযোগ্য নাকি আমল অযোগ্য, কোন ধরনের অপরাধ? শিওর? লুৎফর সাহেব কি বলেন? ম্যাজিস্ট্রেটের কাছে এই যে যে আদেশগুলো দিল আর কি, এই এই আদেশগুলো, এই মামলাটা কোন কোন ধরনের অপরাধ সংক্রান্ত হতে হবে, আমলযোগ্য নাকি আমল অযোগ্য? দুইটাই? নির্মল? আমলযোগ্য এবং আমল অযোগ্য উভয়, কারণ ম্যাজিস্ট্রেটের কাছে কোনো বৈষম্য নেই, 200 ধারা নেওয়ার পর সকল অপরাধের ক্ষেত্রে একই পদ্ধতি। তো এতক্ষণ ধরে আমরা যা পড়লাম এই কথাগুলো একটু দেখি। তার আগে নির্মল যেন কি প্রশ্ন করতে চাচ্ছিলেন, নেন নির্মল, মাইক্রোফোন নেন, দেখি কি প্রশ্ন। দাও। বলেন। স্যার, আমার প্রশ্নটা হচ্ছে কি, আমি মামলা দায়ের করলাম, ম্যাজিস্ট্রেট ডাইরেক্ট আমলও নিতে পারে, তদন্ত দিতে পারে, তদন্তর ভিত্তিতে আবার আমলও নিতে পারে। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে 203 দ্বারা তো খারিজ করতে পারে, মানে মামলা যখন উনি আমল না নেয় তখন। কিন্তু 204-3 এইটা মানে এটা কি? 204 রিলেটেড কোনো কথা এখনো আমি বলি নাই, এই যে মাত্র পড়া শুরু করছি, বুঝছেন? জি। একটা সিনেমা যখন শুরু হয়, দেখবেন প্রথম সিনে অমুক আমার অমুক আর একজনকে হত্যা করতেছে। এখন কে কারে হত্যা করলো, কেন করলো, কি কারণে করলো, এটা কি আপনি ওই মুহূর্তে ওই এক সিন দেখে জানতে পারবেন? তার জন্য আপনার কি করতে হবে? ধৈর্য ধরে থাকতে হবে। সো আইন মানেও ধৈর্য। আপনি যতটুকু পড়াইছে এইটুকুর মধ্যে উত্তর, এইটুকুর মধ্যে প্রশ্ন আছে কিনা সেটা বলেন, যেটা পড়াই নাই সেটা আসতেছে, ধৈর্য ধারণ করেন। দেখেন, তাহলে আমরা এখানে একটু পড়ি যে 200 ধারার অধীন নালিশকারী জবানবন্দি গ্রহণ করবে, 190 ক ধারার অধীন আমলে নিতে পারে। যে ধারাটা এখানে পড়ি নাই সেটা হলো, দেখেন এটা আন্ডারলাইন করেন, 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বল দিবেন তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট, বল দিবেন অনুসন্ধান বা বিচারের জন্য মামলা প্রেরণ করতে পারে। এই ধারাটা আমরা উপরে পড়ি নাই। মনে রাখতে হবে 192 ধারায় মামলা ট্রান্সফার করে কে করে? চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। কার কাছে করে? তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য করে? অনুসন্ধান বা বিচার। এটা মনে রাখতে হবে। 192 ধারায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে কোনো অনুসন্ধান মানে কোনো মামলা অনুসন্ধান বা বিচারের জন্য প্রেরণ করতে পারে। এখানে ব্র্যাকেটে একটু একটা কথা লেখেন, আমলে নেওয়ার পরে। ব্র্যাকেটে একটা কথা লেখেন, আমলে নেওয়ার পরে। বদলি কত জায়গা আছে প্রথমেই এতটা ভাবে নিয়েন না, ধৈর্য ধারণ করেন। আপনাদের অধৈর্য খুব বেশি। সূরা কাহাফের তাফসীর পড়বেন যে, ওই জায়গা হযরত খিজির আলাইহিস সালামের একটা কাহিনী আছে হযরত মুসা আলাইহিস সালামের সাথে। একবার হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহরে জিজ্ঞেস করলেন যে, আল্লাহ, এই পৃথিবীতে কি এই মুহূর্তে সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কি আমি কিনা? উনি নবী। এখন আল্লাহ বলছে যে না, তোমার চেয়েও জ্ঞানী ব্যক্তি আছে। এখন ওনার মধ্যে তো মানে কৌতূহল জাগছে যে এর সে জ্ঞানী, আমার সে জ্ঞানী কে? আল্লাহ বলছে যে আছে, হযরত খিজির আলাইহিস সালাম অমুক জায়গায় আছে। তা তুমি তার দেখা চাইলেও সাথে সাথে পাবা না, দেখা চাইতে গেলেও তোমার অনেক সাধনা করা লাগবে। যাই হোক, অনেক কাহিনী। তো ধরেন অনেক কষ্টে মষ্টে খিজির আলাইহিস সালামের দেখা পাইছে। পাওয়ার পরে হজরত মুসা আলাহিস সালামের কৌতূহল জাগছে যে আপনি তো অনেক জ্ঞানী ব্যক্তি, আমি আপনার সান্নিধ্যে কিছু সময় কিছুদিন কাটাইতে চাই। তা উনি বলছে যে না, আপনার ধৈর্য অনেক কম, আমি আপনারে আমার সাথী বানাবো না। মানে হজরত নবী রে বলতেছে যে আপনারে আমি আমার সাথী বানাবো না। তখন উনি বলতেছে যে না, আমি আপনার সাথী হইতে চাই। তো হইতে পারেন, কিন্তু কোনো প্রশ্ন করতে পারবেন না। আমি যা করব আমার সাথে থাকতে হবে, কিন্তু কোনো প্রশ্ন যদি করেন তাহলে আমারে আপনার সাথে মানে আপনারে আমার সাথে রাখবো না। বুঝতে পারছেন? তা উনি বললো যে ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না।
তো ওনারা একসাথে যাচ্ছে যাচ্ছে, হঠাৎ নদী পার হবে। নদী পার হবে, ভালো একটা নৌকা, নৌকায় ওনাদের তুলছে। নৌকায় তোলার পরে হযরত খিদির আলাইহিস সালামের কাছ থেকে ধরেন কোনো ভাড়া নিবে না, ওনাদের এমনি তুলছে। তোলার পর নদী যখন নৌকায় পার হতে হতে একেবারে কুলের কাছে গেছে, উনি ধরেন হযরত খিজির আলাইহিস সালাম কুড়াল দিয়ে কোপ দিয়ে নৌকা ফুটো করে ফেলছে। মানে ওনাদের তুললো ধরেন ফ্রিতে, আবার উনি নৌকার কোপ দিয়ে কি করছে, ফুটো করে ফেলছে। এখন মুসা আলাহিস সালাম তো বলতেছে এই লোক করে কি, আমাকে ভালো দেখাই এমনিতে তুললো, আবার ইনি আমার নৌকো কোপ দিয়ে ফুটো করে ফেলছে। মানে উনি বলে ফেলছে যে আপনি এটা করলেন কে, যে আমাদের তো উঠাইছে তো ভালোর জন্য, উপকার করছে, আপনি ভালো নৌকো কেন কোপ দিলেন। উনি বললো যে এই তো দেখছেন, আপনারা না বলছি যে আমার সাথে থাকতে হলে কোনো প্রশ্ন করা যাবে না, আপনি আমার সাথে থাকতে পারবেন না। না, আমার ভুল হয়ে গেছে, আমি আর প্রশ্ন করব না। বুঝতে পারছেন? ঠিক আছে ঠিক আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, সুন্দর একটা বাচ্চা ছেলে, অল্প বয়সী। আমি আমি একটু মানে সারমর্ম বলতেছি, আক্ষরিক অনুবাদ না, মানে আমার এদিক সেদিক হইতে পারে, বাট মূল থিম এটা। তো আসতেছে সুন্দর একটা বাচ্চা ছেলে আসছে, ওই বাচ্চা ছেলেরে দেখার সাথে সাথে হযরত খিজির আলাইহিস সালাম হত্যা করছে। খুব সুন্দর একটা ছেলে, বাচ্চা ছেলে, তারা দেখার সাথে সাথে বাচ্চা ছেলেরে কি হত্যা করে ফেলছে। এখন মুসা আলাহিসাল্লাম তো আরো রাগ হইছে, যে আগে আকাম একটা করে আইছি নৌকো কোপাইয়া, আর এখন বাচ্চা একটারে খালি খালি কোনো দোষ করলো না, কিছু করলো না, খালি খালি এর কোপাইয়া মারে ফেলাইছে। এখন বলে যে আপনি এটা করলেন কে, এটা কেন করলেন, একটা নিষ্পাপ বাচ্চা তারে মারলেন কে। আমি বলে যে না, আপনারা তো রাখা যাবে না, আমি বলছি যে আমার সাথে থাকলে কোনো প্রশ্ন করা যাবে না। তাহলে ঠিক আছে, আমারে আর একটা সুযোগ দেন, আমি আর কোনো প্রশ্ন করব না। বুঝতে পারছেন? এখন যাই হোক, ওনরা এক এলাকায় গেছে, যাওয়ার পরে দেখতেছে যে ওই এলাকায় একটা মানে মানে এতিম বাচ্চা কাচ্চা ওরা আছে। তো ওদের ওখানে ওই থাকতে দিছে, ওনাদের থাকতে দিছে, ওনাদের খাইতে আহ থাকতে দিছে। থাকার পরে ওই যে বাসায় থাকছে, ওই বাসায় উনি ওই ওই ধরেন ফ্লোর টোলোর বাড়ি ঘর এগুলো সব করে দিছে। করে দিয়ে ওদের কাছ থেকে উনি কোনো টাকা পয়সা কিছু নেয় নাই। উনি বললো যে আমরা এমনিতেই খিদার জ্বালায় বাঁচতেছি না, আর আপনি এই জায়গায় বিল্ডিং টিল্ডিং করে দিয়ে গেলেন, ওদের কাছ থেকে তো আমরা বিনিময়ে কোনো টাকা পয়সা নিতে পারতাম, তাও তো নিলেন না। বললো যে আপনারে আর আমি আমার সাথে আর রাখবো না, আপনি তিনবার প্রশ্ন করছেন, আর আমার সাথে রাখবো না। তবে এই তিনটা কাজ আমি কেন করছি তার উত্তর এখন আমি দিচ্ছি। তিনটা কাজ কেন করলো, সেটা প্রথমটা যেটা হলো সেটা হচ্ছে যে উনি যখন এই যে নৌকায় ফুটা করলো, উনি জানতে পারছে যে এই নৌকায় যারা আছে এদের মধ্যে একদল দস্যু আছে, ডাকাত আছে। তো যদি ফুটা করে তাহলে ভাঙা নৌকা আর ওরা নিবে না। যাতে পানি ঢুকছে, পানি ঢুকলে তো আর ওই ডাকাতি আর ওই নৌকা নিবে না। বুঝতে পারছেন? যাতে ও রক্ষা পেলো আর কি, ওর প্রাণেও রক্ষা পাইলো, বা ওই নৌকাও আর নিল না। এলো এক। বাচ্চা ছেলে যখন আসছে, তার কাছে আল্লাহর মাধ্যমে নাজিল হয়েছে যে এই বাচ্চা বড় হয়ে অনেক বড় কাফের হবে, অনেক বড় কাফের হবে। তা আল্লাহর নির্দেশ আসছে যে ওরে এখনই মেরে ফেলতে হবে। এলো দুই। আর সর্বশেষ ওই যে যাদের ওই বাড়ি টাড়ি পাকা করে দিয়ে আসলো, ওদের কাছ থেকে কোনো টাকা পয়সা নিল না, ওই পাকা করে দিয়ে আসলে এই কারণে ওরা ছোট ছোট ভাই বোন বা যারা আছে, ওরা ওদের জ্ঞাতি গোষ্ঠী যাতে ওদের সম্পত্তি না নিতে পারে। ওই ওই দেওয়ালের নিচে অনেক টাকা পয়সা আছে, উনি যা করে দিয়ে আসছে, যাতে ওরা বড় হলে ওই সম্পত্তিটা ভোগ করতে পারে। তো এই ব্যাখ্যা দেওয়ার পরে বললো যে আপনারে আর আমার সাথে আর রাখবো না, অনেক হইছে, এখন আপনি আমার সাথে থেকে যান। বুঝতে পারছেন? তাহলে এজন্য ওই ধৈর্য ধরে আপনাদের থাকতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে। একটা প্রশ্ন আগে, যেহেতু আপনারা পড়তেছেন, আগে দেখেন যে এই প্রশ্নের উত্তরটা আমার এর ভিতরে আছে কিনা। বুঝছেন? আগের এক লিখিত বেসে সেই লোকটা এখন অ্যাডভোকেট, খালিদ শিকদার নাম, মোল্লাহাট বাড়ি, বাগেরহাটে। তো উনি আইসা শুধু প্রশ্ন যা পড়াচ্ছি তা তো ছাইরে অপ্রাসঙ্গিক অনেক প্রশ্ন, মানে কিছু লোকজন আছে না যে স্যাররে প্রশ্ন করতে হবে, না করলে ওর ভাত, পেটের ভাত হজম হয় না। তাই একদিন এই সবাইও ওনার উপরে একটু বিরক্ত যে এই পড়ানো শেষ হোক তারপরে করেন, বা একটা প্রাসঙ্গিক প্রশ্ন করেন। তা ওনারে যেদিন এই মুসা আল্লাহ সাল্লাম আর খিজির আল্লাহ সাল্লামের গল্প শুনাইছে, এরপরে তো উনি ঠান্ডা হয়ে গেছে, এরপরে তো উনি আর প্রশ্ন করে না। ঠিক আছে? তো উনি উকিল হয়েছে এখন, উনি নিজেও কোচিং করায়, কিন্তু আল্লাহ জানে কি কোচিং করায়।
যাই হোক, একটু অপ্রাসঙ্গিক কথা বললাম, একটু বিরতি 2 মিনিটের, তারপরে আবার শুরু করতেছি। ভাই এখানে দেখেন যে 192 ধারায় তাহলে কে কারে মামলা স্থানান্তর করে করেন? সিজেএম বা কার কাছে করে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে করে। কিসের জন্য করে? অনুসন্ধান বা বিচার, তদন্ত না। ম্যাজিস্ট্রেট কখনো তদন্ত করতে পারে না। তারপরেরটা দেখেন, পরের পয়েন্টটা, যে আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে অপরাধ আমলে না নিয়ে আহ প্রাথমিক তথ্য বিবরণীভুক্ত করে তদন্তের জন্য এখতিয়ারভুক্ত থানায় প্রেরণ করতে পারে। কত ধারায়? 156(3)। তো তারপরে দেখেন, আমলে নেওয়ার পরে আমলে নেওয়ার এখতিয়ার না থাকলে 201 ধারায় নালিশ ফেরত দিতে পারে। এখন আপনাদের অনেকের অবস্থা আমি একটু কল্পনা করি। অনেকে আছেন যে স্যার আমি তো আগে পড়ি নাই, আর এই যে আজকে হলো 16 তারিখ, পরীক্ষা হলো নভেম্বরের 29 তারিখ, তাহলে এই জিনিসগুলো তো আজকে আমি প্রথম পড়তেছি, এত আমার মনে থাকবে কেমনে? আপনার মনে থাকার দরকার নাই, আপনি জাস্ট যতটুকু আমি বোঝাচ্ছি এইটুকু চেষ্টা করেন আর বারবার রিডিং করবেন। কিছু কিছু জিনিস একবার হয়তো আপনার মনে থাকবে না, এগুলো চর্চা করতে করতে আস্তে আস্তে মনে থাকবে। সো আপনি বারবার রিডিং করবেন। 202 ধারায় প্রসেস ইস্যু স্থগিত করে আন্ডারলাইন করবেন পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। পোস্টপোনমেন্ট শব্দের অর্থ হলো কি জানেন? স্থগিত। পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস করে এই যে আন্ডারলাইন করবেন তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ। যদি বলে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দেয় কত ধারায়? 202 ধারায়। তারপরে দেখেন 202 ধারার অধীন তদন্তের পর চূড়ান্ত রিপোর্ট দিলে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে 202(2)(খ। এটা গোল দিয়ে 3টে স্টার দেন। অভিযুক্তকে অব্যাহতি, ধরেন একটা মামলায় তদন্ত দিছে, তদন্ত প্রতিবেদনে তদন্তকারী কর্মকর্তা রিপোর্ট দিছে যে মাহবুব সাহেব অপরাধ করছে, কিন্তু ওনার যে ভাই বোন তাদের লেখছে যে তারা এই মামলার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তাহলে ওই বাকি 2জনের দিবে হলো কি? অব্যাহতি। আর মাহবুব সাহেবের বিরুদ্ধে অপরাধ আমলে নিতে পারে। এরপরে দেখেন 203 ধারায় খারিজ করতে পারে, 204 ধারায় প্রসেস ইস্যু সমন বা ওয়ারেন্ট করতে পারে, ইস্যু অফ প্রসেস। আর 205 ধারায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে। আন্ডারলাইন করে 3টে স্টার দেন। আমরা গতকাল একটা, আখিনুর সাহেব, গতকাল একটা ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি বলছি, কত ধারা বলেন? 116 ধারা, শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি। মনে পড়ছে? জি। তাহলে এখন দেখেন, আচ্ছা মিউট করেন, অন্যরা কথা বললেন না। নালিশি দরখাস্তের ভিত্তিতে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট বাধ্য না। নালিশি দরখাস্ত প্রাপ্তির পর অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট প্রথমে 200 ধারার নালিশকারী শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। অতঃপর তিনি নালিশের ভিত্তিতে 190(1)(ক) ধারায় অপরাধ আমলে নিতে পারে। অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হয় বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হয়, তাহলে তিনি মামলাটা বিচার বা অনুসন্ধানের জন্য অধীনস্থ ম্যাজিস্ট্রেটের নিকট 192 ধারায় প্রেরণ করতে পারে। কি নাই আপনাদের? আছে তো অবশ্যই। যদি অপরাধটি আমলযোগ্য হয়, তাহলে আমলযোগ্য হইলে ম্যাজিস্ট্রেট শপথ গ্রহণের পর অপরাধটি আমলে না নিয়ে আন্ডারলাইন করবেন এখতিয়ারভুক্ত থানায় প্রাথমিক তথ্য বিবরণী হিসেবে গ্রহণের জন্য 156(3)ধারায় পুলিশকে তদন্তের নির্দেশ দিতে পারে। বা ম্যাজিস্ট্রেট যদি মনে করে অভিযুক্তকে হাজির হওয়ার জন্য প্রসেস ইস্যু স্থগিত করে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশ দিতে পারে। তদন্ত বা অনুসন্ধান কত ধারায়? 202। উক্ত তদন্ত বা অনুসন্ধান প্রতিবেদনের কোনো অভিযোগ প্রাথমিকভাবে না পাওয়া গেলে অভিযুক্তকে 202 ধারায় অব্যাহতি দিতে পারে, অথবা এবং 203 ধারায় কি দিতে পারে? খারিজ করতে পারে। 202 ধারার অধীন দাখিলকৃত প্রতিবেদন মামলায় অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় মামলায় প্রসেস ইস্যু করতে পারে। ম্যাজিস্ট্রেট কোন পদক্ষেপটি গ্রহণ করবে সেটা মামলার প্রেক্ষাপট অনুসারে তার নিজস্ব বিবেচনা এবং আইন অনুসারে নির্ধারণ করবে। তাহলে এখানে যাই থাকুক না কেন, এই জিনিসগুলো কিন্তু আমরা বুঝায় আসছি। আমলে নেবে 190, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর 190টা আমলে নেওয়া মানে 204-এর সমান অথবা পড়েন। তদন্ত অনুসন্ধান 202, মামলা খারিজ 203, নালিশ ফেরত 201, এফআর হিসেবে রেকর্ডের নির্দেশ 156(3). 192 ধারায় সিজিএম বা সিএমএম আমলে নেওয়ার পরে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে ট্রান্সফার করতে পারে অনুসন্ধান বা বিচারের জন্য। আর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 205। বুঝছেন? আর এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেবে 156(3). এখন
আমরা এখানে দেখেন নালিশি মামলা কাকে বলে, সিআর মামলা। সিআর মামলা কাকে বলে? অপরাধ ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে সেটা হলো কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর মামলা। এখন দেখেন যে সিআর মামলা কার কাছে করা যায়, প্রশ্ন আসে যে স্যার ম্যাজিস্ট্রেট তো অনেক ম্যাজিস্ট্রেট আছে, প্রথম শ্রেণী, দ্বিতীয় শ্রেণী, তৃতীয় শ্রেণী, নির্বাহী ম্যাজিস্ট্রেট, বাট মামলাটা আমি করবো কার কাছে? মামলাটা করবো আমি আমলি আদালতে। এখন পরবর্তী প্রশ্ন যে আমলি আদালত কে পরিচালনা করবে? এই সংজ্ঞা, এই বিধানটা বলছে 190 ধারায়। এই বইয়ের একেবারে নিচে আসেন, দেখেন, দেখছেন আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট অর্থ হলো, পাইছেন? একেবারে নিচে ফুটনোট ছোট্ট করে, পাইছেন ওই যে নিচে? হ্যাঁ, আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট হলো চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, বা আমলে নিতে বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। কোর্টে গেলে যে আমলি আদালত গুলো পরিচালনা করে, তাহলে এই আমলি আদালত গুলো দায়িত্বপ্রাপ্ত হতে পারে কারা কারা? কত ধারায় বলছে? 190-তে। মহানগর এলাকায় চিফ মেট্রোপলিটন বা মেট্রোপলিটন, আর আদার দেন মেট্রোপলিটন এলাকা হলে চিফ জুডিশিয়াল, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। অর্থাৎ দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট আমলি আদালত পরিচালনা করতে পারে যদি তার বিশেষ ক্ষমতা দেওয়া হয়। বুঝতেন? এবার উপরে আসেন, দেখেন যে কে নালিশ গ্রহণ করতে পারে। 190 ক ধারা অনুসারে অপরাধ আমলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেট উক্ত অপরাধ সংঘটিত হয় এমন বিষয়গুলি সম্পর্কে নালিশ পেয়ে অপরাধ আমলে নিতে পারে। অর্থাৎ 190 ধারায় উল্লেখিত অপরাধ আমলে এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের মাধ্যমে একটি ফৌজদারি মামলা দায়ের করা যায়। এখন আমরা চলে আসি 200 ধারায় জবানবন্দি। এখান থেকে প্রশ্ন আসে, এবারও আসছে। ধারা 200 বিবিআই, অভিযোগকারী বা নালিশকারী জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করা। ইংলিশটা আন্ডারলাইন করেন, এক্সামিনেশন অফ কমপ্লেইনেন্ট। কমপ্লেইনেন্ট, এটা বলতেন, কমপ্লেইনেন্ট মানে হলো নালিশকারী। যে সিআর মামলা দায়ের করে তারে বলে কমপ্লেইনেন্ট, বাংলায় বলে নালিশকারী বা অভিযোগকারী। তাহলে নালিশকারীকে পরীক্ষা করা কত ধারায়? 200 ধারায়। ফৌজদারি মামলা দায়ের করার জন্য অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়ের করা হলে অপরাধ আমলে নিতে ম্যাজিস্ট্রেট কি পদ্ধতি অনুসরণ করবে সেটা 200 ধারায় বলা হয়েছে। নালিশ গ্রহণকারী ম্যাজিস্ট্রেটের প্রথম দায়িত্ব হলো, আন্ডারলাইন করবেন, নালিশকারীর জবানবন্দি গ্রহণ করা। ওই যে কোর্টে যারা যান, দেখবেন যে ফাইলিং শুরু হয়েছে, ওই যে জবানবন্দি গ্রহণ করতেছে, এই জবানবন্দি গ্রহণ করতেছে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 200 ধারায়। 200 ধারার বিধান অনুযায়ী অপরাধ আমলে গ্রহণকারী ম্যাজিস্ট্রেট নালিশকারী জবানবন্দি নিতে বাধ্য, অবশ্যই জবানবন্দি নিতে বাধ্য। 200 ধারায় বিধান করা হয়েছে, নালিশের ভিত্তিতে অপরাধ আমলে নিচ্ছে এমন ম্যাজিস্ট্রেট অবিলম্বে বা তাৎক্ষণিকভাবে নালিশকারীকে বা উপস্থিত সাক্ষীদের যদি থাকে যে কয়জনকে উপযুক্ত মনে করে তাদের শপথপূর্বক জবানবন্দি গ্রহণ করবে। এখানে একটা বিষয় দেখেন, নালিশকারীর জবানবন্দি নিবে। নরমালি কোর্টে আমাদের নালিশকারীর জবানবন্দি নেয়, বাট সাক্ষীদের, যদি সাক্ষীরা ওই মুহূর্তে উপস্থিত থাকে তাহলে সাক্ষীদেরও জবানবন্দি নিতে পারে। বুঝতেন? তবে বাধ্যতামূলক কিন্তু নালিশকারী, সাক্ষীরটা নিতেও পারে নাও পারে, এবং জবানবন্দি সারমর্ম আকারে লিপিবদ্ধ করবে। ওই যে উনি যেটা বলে, নাম কি, পিতার নাম কি, এটা ম্যাজিস্ট্রেট সাহেব আবার লেখে। নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়েছে সে বা ম্যাজিস্ট্রেট উক্ত জবানবন্দির সারমর্মে স্বাক্ষর করবে, এটা বিবিআই। নালিশকারী বা যে ম্যাজিস্ট্রেট, নালিশকারী বা যে সাক্ষীর জবানবন্দি গ্রহণ করছে তারা স্বাক্ষর করবে, আর ম্যাজিস্ট্রেট কর্তৃক উক্ত জবানবন্দির সারমর্মে স্বাক্ষর করবে। জবানবন্দি নেওয়ার পরে বলে যে স্বাক্ষর করে যাবেন, মানে ম্যাজিস্ট্রেট যে সারমর্মটা লিপিবদ্ধ করলো, ওই জায়গায় ম্যাজিস্ট্রেট তো স্বাক্ষর করছেই, আর যে জবানবন্দি দিছে সেও স্বাক্ষর করবে। এফআইআর আর এজাহারের মতো, এজাহারে স্বাক্ষর করে সংবাদদাতা, এফআইআর হলে স্বাক্ষর করে কয়জন? 2 জন। শুধু নালিশে স্বাক্ষর করে নালিশকারী, যখন কোর্টে এটা জবানবন্দি সারমর্ম লিপিবদ্ধ করে তখন স্বাক্ষর করবে নালিশকারী প্লাস ম্যাজিস্ট্রেট। বুঝছেন?
আমরা চলে আসি যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই, এটা ভিভিআই। যে ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই মানে আপনি জবানবন্দি গ্রহণ ছাড়াই যে ক্ষেত্রে কোনো মামলা আমলে নিতে পারে বা কোনো অ্যাকশন গ্রহণ করতে পারে। এতক্ষণ ধরে আমরা জানলাম যে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, কিন্তু কিছু ক্ষেত্রে জবানবন্দি গ্রহণের দরকার নাই। সেই ক্ষেত্রটা হলো, একটু শুনেন। ধরেন একটু আগে আমরা পড়ছি যে 192 ধারায় মামলা স্থানান্তর করে কে কার কাছে? সিজেএম বা সিএমএম করে তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কখন? আমলে নেওয়ার পরে। মানে সিজিএম বা সিএমএম একটা মামলা আমলে নিছে, নেওয়ার পরে তিনি তার অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে ট্রান্সফার করছে অনুসন্ধান বা বিচারের জন্য 192 ধারায়। এখন শুনেন, যদি সিজিএম বা সিএমএম ওনারা যদি এই জবানবন্দি না নিয়ে ট্রান্সফার করে, মানে আমলে না নিয়েই, মানে সরি জবানবন্দি না নিয়েই আমলে নিছে এবং পাঠাই দিছে অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে, তাহলে যার কাছে পাঠাইলো সে জবানবন্দি নিবে। আর যদি উনি জবানবন্দি নেওয়ার পরে ট্রান্সফার করে, তাহলে যার কাছে পাঠাইলো সে জবানবন্দি নিবে না। বিষয় বুঝেন কিনা? সিজেএম বা সিএমএম যদি জবানবন্দি নিয়ে ট্রান্সফার করে, তাহলে যার কাছে পাঠাইছে তার জবানবন্দি নেওয়া লাগবে না। বুঝেন? আর উনি যদি জবানবন্দি না নেয়, ট্রান্সফার করতে পারে, যার কাছে পাঠাইলো তাহলে সে জবানবন্দি। দুইটা গ্রাউন্ড। এই যে দেখেন, যে ক্ষেত্রে বল দিবেন লিখিত আকারে নালিশ করা হয়, লিখিত কি আকারে, সেই ক্ষেত্রে 192 ধারা মামলা স্থানান্তর করার পূর্বে, দেখছেন 192 ধারা মামলা স্থানান্তর করার পূর্বে নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ বা পরীক্ষা করার প্রয়োজন নাই। বলছে যে 192 ধারায় মামলা স্থানান্তর করার পূর্বে যদি ওই আবেদনটা লিখিত হয়, তাহলে জবানবন্দি গ্রহণ করার দরকার নাই। উনার নাই, কিন্তু যার কাছে পাঠাইছে তার আবার নিতে হবে। লাস্টের পয়েন্টটা দেখেন, ঘ নাম্বারটা, ঘ, মাঝের দুটা পরে করবো। ঘ, 192 ধারার অধীন একটি মামলা হস্তান্তর করা হয়েছে এবং যে ম্যাজিস্ট্রেট হস্তান্তর করেছে তিনি ইতিমধ্যেই নালিশকারী ও উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণ করলে, মানে যে পাঠাইছে সে অলরেডি তাদের জবানবন্দি গ্রহণ করছে, তাহলে যে ম্যাজিস্ট্রেটের নিকট মামলাটি প্রেরণ করা হলো তিনি পুনঃ জবানবন্দি নিতে বাধ্য থাকবে না। বুঝেন কিনা ভাই? যে হয় 192-তে জবানবন্দি নিয়ে পাঠাবে, যার কাছে পাঠালো সে জবানবন্দি নিবে না, আর না নিয়ে পাঠাইলে যার কাছে পাঠালো সে জবানবন্দি নিবে। এ হলো কথা। মাঝের খ নাম্বারটা দেখেন, খ, যে কোনো মামলায় যে ক্ষেত্রে আদালত লিখিত আকারে নালিশ দায়ের করে, আদালত, যে জায়গা বাদী হয় স্বয়ং আদালত। এখন আপনি বলতে পারেন যে স্যার আদালত আবার বাদী হবে কেন? আদালত বাদী হয় ভাই। আপনি একটা মামলায় মিথ্যা সাক্ষ্য দিতে ধরা পড়ছেন, আপনি একটা আদালতে জাল দলিল দেখাইছেন, তাহলে ওই মামলাগুলো আদালতকেই বাদী হয়ে মামলা করতে হবে। তো আদালত যদি বাদী হয় এবং লিখিত আকারে নালিশ করে, তাহলে নালিশ জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। এই জায়গায় দেখেন ধারা বলছে 220 না, এটা 200 ধারা হবে, 200। পাইছেন? এ অনিক সাহেব, কি ঘুম আসছে নাকি? সুস্থ হয়েছেন? আবার কবে আসবেন? আচ্ছা, তো লিখিত আকারে 192 ধারা আর করছে লিখিত আকারে। 192 ধারা আগে করলে পরে জবানবন্দি নেওয়া লাগবে না, আর পরে জবানবন্দি নিলে প্রথমে নেওয়া লাগবে না। আর হলো আদালত লিখিত আকারে নালিশ দায়ের করলে। তারপরটা দেখেন, পরেরটা, গ নাম্বারটা, সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব পালনে লিখিত আকারে নালিশি দরখাস্ত দায়ের করে, সেই ক্ষেত্রেও নালিশকারী বা উপস্থিত সাক্ষীর জবানবন্দি গ্রহণের প্রয়োজন নাই। যে ক্ষেত্রে মামলা করে তার সরকারি কর্মকর্তা, তার দায়িত্ব রিলেটেড। ডিসি সাহেব যদি মামলা করে যে উনার আদেশ একজন ভঙ্গ করছে, 144 ভঙ্গ করছে, তাহলে মামলা করবে ডিসি সাহেব। তাহলে ডিসি সাহেব বাদী হয়ে মামলা করলে এই জায়গায় জবানবন্দি নেওয়ার প্রয়োজন নাই। বুঝছেন?
তাহলে আদালত বাদী হইলে জবানবন্দি দিবে না। সরকারি কর্মকর্তা তার অফিসিয়াল দায়িত্ব সংক্রান্ত মামলা করলে জবানবন্দি নিবে না। 192 ধারায় মামলা স্থানান্তরের পূর্বে জবানবন্দি নিবে না। আর 192 ধারায় মামলা স্থানান্তরের পূর্বে যদি জবানবন্দি দেয় তাহলে যার কাছে পাঠাইলো সেই জবানবন্দি নেবে না। এই সবগুলাই বলা আছে কত ধারায়? 200 ধারায়। বুঝছেন? তো এখন আমরা চলে আসি জেনে রাখা ভালোতে। দেখেন, এইটুকু মনে রাখেন, জেনে রাখা ভালোতে চলে আসি যে নালিশের ভিত্তিতে ম্যাজিস্ট্রেট অপরাধ আমলে গ্রহণ করে 190 একের ক ধারায়। আপাতত মনে রাখবেন 190 ধারায় একের কর ব্যাখ্যা আমরা পরে যাব। ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ গোল দিবেন মৌখিক ভাবে বা লিখিত আকারে দায়ের করা যায়। মৌখিক বা লিখিত, যদিও বর্তমানে প্র্যাকটিস মৌখিক ভাবে নাই। প্র্যাকটিসে তো অবশ্যই দায়ের করতে হবে কিভাবে? লিখিত আকারে। বাট ফৌজদারি কার্যবিধিতে কিন্তু বিধান আছে। উল্লেখিত ব্যতিক্রম ছাড়া 200 ধারায় নালিশকারী জবানবন্দি গ্রহণ করতে ম্যাজিস্ট্রেট বাধ্য। ব্যতিক্রম ওই যে সরকারি কর্মকর্তা, আদালত 192 ধারা স্থানান্তরের পূর্বে, এসবের ক্ষেত্রে বাধ্য না। আর বাদ বাকি সব ক্ষেত্রেই বাধ্য। বলেন তো, আমি একটা প্রশ্ন করি, যে দেখি আহ ইয়াই বলেন, নির্মলি বলেন, যে ধরেন একজন পুলিশ অফিসার, সে আহ, ঢাকায় কর্মরত, এখন গোপালগঞ্জ আসছে। এখন তার বাসায় চুরি হয়েছে, তো সে একটা সিআর মামলা দায়ের করতে গেছে। সে সরকারি কর্মকর্তা, একটা সিআর মামলা দায়ের করতে গেছে। তাহলে এই ক্ষেত্রে কি জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক কিনা? কেন লাগবে? ব্যাখ্যা দেন। দায়িত্ব পালন করে তো ই করে নাই। এটা উনি দায়িত্ব পালনকালে হয় না, এটা তো উনি বাসায় আসছে। যদি এটা ওনার অফিসিয়াল ডিউটি রিলেটেড হইতো তাহলে ওনার জবানবন্দি নেওয়া বাধ্যতামূলক ছিল না। ধন্যবাদ। অনেকে মনে করেন যে সরকারি কর্মকর্তা হইলেই মনে হয় বাধ্য না। বাট সরকারি কর্মকর্তা কোন কাজের জন্য মামলা করছে এটা দেখতে হবে। তো বিগত বছরের প্রশ্ন দেখেন, দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিজার 1898 কোন ধারায় নালিশের দরখাস্ত প্রাপ্তির পর ম্যাজিস্ট্রেট অভিযোগকারী জবানবন্দি রেকর্ড করেন? কত ধারা? 200 ধারা। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 200 ধারার জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক যদি অভিযোগটি কি হয়? জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক, স্টার দেন। মৌখিক হইলে, লিখিত হইলে যে বলা আছে না, লিখিত হইলে জবানবন্দি গ্রহণ করা বাধ্যতামূলক না। আর মৌখিক হইলে অবশ্যই বাধ্যতামূলক। একটা বিষয় কমন সেন্স দেখেন, আপনি যদি মৌখিক জবানবন্দি না নেন তাহলে ম্যাজিস্ট্রেটের কাছে কি প্রমাণ থাকবে? লিখিত তো জবানবন্দি না নিলেও ওই জিনিসটা তো তার কাছে আছে। কিন্তু মৌখিকের ক্ষেত্রে জবানবন্দিও নাই, আবার উনি মৌখিক বলে গেছে, তাহলে তো কি? কিছুই নাই। 3, 4 এগুলা বিস্তার, যে প্রশ্নগুলো আছে কষ্ট করে পড়ে ফেলবেন। সেলফ প্র্যাকটিসের 2, তারপরে 5। আমরা চলে এসে 201 ধারা। এখতিয়ারবিহীন ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দায়েরের ফলাফল। লিখিত আকারে নালিশ দায়ের করলে আন্ডারলাইন করবেন, অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার নেই এমন কোন ম্যাজিস্ট্রেটের নিকট যদি লিখিত আকারে নালিশ দায়ের করা হয় তাহলে তিনি উপযুক্ত আদালতে পেশের জন্য নালিশটি ফেরত দিবেন। মানে আপনি একটা মামলা করার কথা কোটালীপাড়া আমলি আদালতে, আপনি মামলাটা করছেন গোপালগঞ্জ আমলি আদালতে, তাহলে উনি যদি আপনি এটা লিখিত করে থাকেন আপনার এই কমপ্লেইনটা উনি যথাযথ আদালতে ফেরত পাঠাই দিবে। বুঝছেন? আর যদি দেখেন লিখিত আকারে নালিশ দায়ের না করলে, লিখিত আকারে করেন নাই, যদি লিখিত আকারে নালিশ দায়ের না করা হয় অর্থাৎ মৌখিকভাবে নালিশ দায়ের করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট নালিশকারীকে উপযুক্ত আদালতে প্রেরণ করবে। তাহলে বলবে যে আপনিই চলে যান, ওই জায়গায় যান। তাহলে লিখিত আকারে করলে লিখিত বস্তুটা পাঠাইবে, আর মৌখিক আকারে করলে নালিশকারী পাঠাবে। কত ধারা? 201 ধারা। কেউ কি বলতে পারবেন আর যে ফেরত আছে কত ধারায়, কত আদেশে? 7 আদেশে 10 দিন। 7-10। তো বিগত বছর প্রশ্ন দেখেন, দেওয়ানি মামলার ক্ষেত্রে কোনো ম্যাজিস্ট্রেটের উক্ত নালিশ গ্রহণের এখতিয়ার না থাকলে কি করবেন? নালিশ কি করবেন? ফেরত দিবেন। এখন এখানে এই প্রশ্নে বলে নাই যে এটা কি মৌখিক নালিশ নাকি লিখিত নালিশ। যদি লিখিত নালিশ হইতো তাহলে উপযুক্ত আদালতে পাঠাইতো। সো এক্ষেত্রে উত্তর ক হতে পারে, খ হতে পারে, কিন্তু ফেরত দিবেন এখানে যৌক্তিক ক। বাট বার কাউন্সিল খ কাল মানে উনি খটা নিতে পারে, এখন কোনটা নিবে ওনার বিবেচনামূলক ক্ষমতা। বাট অ্যাকচুয়ালি ক ও সঠিক, খ ও সঠিক। আমরা চলে আসি 2 নাম্বার প্রশ্নটা।
একটি কমপ্লেইন কেসে কগনিজেন্স টেকিং স্টেজে, কগনিজেন্স টেকিং স্টেজ মানে কি, মানে যখন সে আমলি নিচ্ছিল বিচারার্থে গ্রহণ করার, ম্যাজিস্ট্রেট যদি দেখতে পান যে তার কোনো এখতিয়ার নেই, 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে দেখলো যে ওনার এখতিয়ার নাই, তখন নিম্নের কোন আদেশটি সঠিক? উপযুক্ত আদালতে পেশের জন্য কমপ্লেইনটি ফেরত পাঠানো। বুঝছেন? এখন দেখেন আমরা চলে এসেছি 202 ধারা, প্রসেস ইস্যু স্থগিত করা, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। এটা একটু শুনেন। যখন বাস্তবে যখন ফাইলিং হয়, জবানবন্দি নেওয়ার পরে সরাসরি ম্যাজিস্ট্রেট মহোদয় নির্দেশ দেয় যে ওসি তদন্ত বা সমাজসেবা অফিসার তদন্ত বা অনুসন্ধান, তাহলে এই যে যে তদন্ত বা অনুসন্ধানের নির্দেশটা দেয়, এটা দেয় কত ধারায়? 202 ধারায়, ফৌজদারি কার্যবিধি 202 ধারায়। এখন এখানে একটা কথা আছে, পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস, এই কথাটার অর্থ কি? পোস্টপোনমেন্ট মানে হলো স্থগিত করা, ইস্যু অফ প্রসেস মানে হচ্ছে ওই যে সমন বা পরোয়ানা, এটা যাতে স্থগিত করা, যাতে এটা ইস্যু না হয়। এখন এই কথাটার অর্থ হলো ভাই, এটার দুইটা ব্যাখ্যা। এক ব্যাখ্যা হলো যে 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর উনি সমন বা ওয়ারেন্ট কিছু না দিয়ে উনি তদন্তের নির্দেশ দিছে, যে বিষয়টা কি আসলে ঠিকঠাক আছে কিনা, এটা একটা কারণ। আর একটা ব্যাখ্যা হলো যে আমরা জানি যে 192 ধারায় মামলা স্থানান্তর করে কে? সিজেএম বা সিএমএম। আমলে গ্রহণের পরে না, আমলে গ্রহণের পরে কার কাছে পাঠায়? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য পাঠায়? বিচার বা অনুসন্ধান। বুঝেন কিনা? তাই সিজেএম বা সিএমএম তো অলরেডি ওই মামলাটা আমলে নিয়ে নিছে, তাহলে আমলে নেওয়ার পরে নর্মালি তো আমলে নেওয়ার পরে যদি পাঠায় তাহলে পাঠানো উচিত ছিল শুধু বিচারের জন্য, যৌক্তিক কিনা? কিন্তু ওই জায়গা বলছে বিচার বাকি অনুসন্ধান, মানে যেটা আমলে অলরেডি নিছে সেটা ইচ্ছা করলে এখন অনুসন্ধানও করতে পারে। তো তখন ওই যে যার কাছে পাঠাইলো সে যদি মনে করে যে এই মামলায় আরো তদন্ত অনুসন্ধান হওয়া দরকার, তাহলে ওই যে যে আমলে নিল ওই প্রসেস সেটা স্থগিত রাখবে, স্থগিত রাইখা উনি আবার তদন্ত অনুসন্ধান করতে পারে পুনরায়। ওই যে চিফ স্যার তো আমলে নিল, কিন্তু উনার ওই আমলে নেওয়াটা উনি কি করবে, প্রসেসটা কি করবে, স্থগিত করে উনি তদন্ত বা অনুসন্ধান করতে পারে। মানে যে মামলাটা অলরেডি চিফ স্যার আমলে নিছে, এখন আপনি যদি বলেন যে স্যার চিফ স্যার তো আমলে নিছে, তাহলে ইনি কি স্থগিত করার ক্ষমতা আছে কিনা? অবশ্যই আছে, কারণ চিফ স্যার তো ওই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাইছে কিসের জন্য? তদন্ত বা অনুসন্ধানের জন্য। তাহলে উনি ইচ্ছা করলে ওই প্রসেস ইস্যুটা, যে প্রসেসটা ইস্যু করছিল কে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সেই প্রসেস ইস্যুটা পোস্টপোন কইরা উনি তদন্ত বা অনুসন্ধান করতে পারে। কত ধারায়? 202 ধারায়। এই কারণে বলে যে পোস্টপোনমেন্ট ফর ইস্যু অফ প্রসেস। যারা একেবারে ফার্স্ট টাইম, যারা আগে কখনো শুনেন নাই, আপনার কাছে মনে হবে যে আমি কি শুনতেছি, বাট আমি চেষ্টা করতেছি আপনাদের যতটা সাবলীল ভাবে উপস্থাপন করা যায়। এই জিনিস যদি আপনি বইতে একা একা পড়তেন তাহলে আগা মাথা কিছু পাইতেন না। এই জন্য আপনার করণীয় হচ্ছে এই সেম ক্লাস লেকচারটা ঠান্ডা মাথায় আর একবার শোনা, তাহলে দেখবেন যে অনেক কিছু আপনার পরিষ্কার হয়ে গেছে। তো তাহলে ভাই আপনি 202 ধারার ব্যাখ্যা পুরোপুরি যাচ্ছি না, আপনি জাস্ট মনে, আচ্ছা 200, এই যে মাঝের এই পয়েন্টটা দেখেন, ফৌজদারি কার্যবিধির 202 ধারায় বিধান করা হয়েছে, পাইছেন? যে অপরাধ আমলের এখতিয়ার ম্যাজিস্ট্রেটকে দেওয়া হয়েছে সেই অপরাধের নালিশ প্রাপ্তির পর বা যে নালিশটি তার নিকট 192 ধারা হস্তান্তর করা হয়েছে তা প্রাপ্তির পর, দেখছেন, তিনি যদি মনে করেন যে লিখিত আকারে কারণ লিপিবদ্ধ করে যে ব্যক্তির বিরুদ্ধে নালিশ করা হয়েছে তাকে হাজির হতে বাধ্য করা ইস্যু অফ প্রসেস 202-1 ধারায় ম্যাজিস্ট্রেট স্থগিত করতে পারে। মানে যেটা অলরেডি আমলে নিছে সেটা স্থগিত করতে পারে কত ধারায়? 202 ধারায়। এবং নালিশের সত্যতা বা মিথ্যা নির্ধারণের উদ্দেশ্যে দেখেন মামলাটি নিজে অনুসন্ধান করতে পারে। নিজে মানে কে? ওই ম্যাজিস্ট্রেট নিজে অনুসন্ধান করতে পারে। পরেরটা ভিভিআই, যদি তিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয়, এটা গোল্ডেন, যদি তিনি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট না হয় তাহলে অধীনস্থ যে কোনো ম্যাজিস্ট্রেটকে বা পুলিশকে বা অন্য কোনো ব্যক্তিকে যেমনটি তিনি উপযুক্ত মনে করে উক্ত মামলা অনুসন্ধান বা তদন্তের নির্দেশ দিতে পারে। তাহলে একটা জিনিস খেয়াল করবেন, কোন শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধানের আদেশ দিতে পারে না? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট। কারণ অনুসন্ধানের নির্দেশ দেয়, যদি দেয় তার অধীনস্থ ম্যাজিস্ট্রেট করে, বা তৃতীয় শ্রেণীর অধীনস্থ কেউ আছে?
তৃতীয় শ্রেণীর অধীনস্থ কেউ নাই। তাহলে এখানে মনে রাখবেন যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতে পারে, বাট সে অনুসন্ধানের নির্দেশ দিতে পারে না, কারণ ওনার অধীনস্থ কেউ নাই। আজকে একটা প্রশ্ন পড়ছি, দেখি বলেন তো, যে লোকাল ইনকোয়ারির আদেশ দিবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। আর লোকাল ইনকোয়ারি করবে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। মনে আছে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। কত ধারা জি বলেন? স্যার, মনে আছে। 148 ধারা। 148। তো জেনে রাখা ভালোটা এখানে দেখেন যে 202 এর 2 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক প্রদত্ত তদন্তের আদেশ অনুসারে তদন্ত সম্পন্ন করে যখন পুলিশ ফাইনাল রিপোর্ট দাখিল করে ম্যাজিস্ট্রেট গোল দিবেন 202(2) খ ধারায় এমন রিপোর্ট গ্রহণ করে অভিযুক্তকে অব্যাহতি দিতে পারে। তাহলে অভিযুক্তকে অব্যাহতি দিবে কত ধারায়? 202(2) খ। বুঝছেন? 202 ধারায় তদন্ত অনুসন্ধান ফলাফল বিবেচনা করে যদি ম্যাজিস্ট্রেট মনে করে মামলায় অগ্রসর হওয়ার কারণ নাই, তাহলে 203 ধারায় অভিযোগ খারিজ করতে পারে, এবং অগ্রসর হওয়ার কারণ থাকলে 204 ধারায় সমন বা ওয়ারেন্ট ইস্যু করতে পারে। সেলফ প্র্যাকটিসে যতগুলো আছে, 2 নাম্বার আমরা চলে আসি নালিশ খারিজ। নির্মলের প্রশ্নের উত্তর দিকে আমরা আস্তে আস্তে আসতেছি। দেখেন, নালিশ খারিজ বা ডিসমিসাল অফ কমপ্লেক্স খুব সিম্পল। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর যদি দেখে যে এই মামলা চলার মতো কোনো কারণ নাই, তাহলে নালিশ খারিজ। কত ধারায়? 203 ধারায়। 203 ধারায় একজন ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করে দিতে পারে যে ম্যাজিস্ট্রেটের নিকট নালিশ দ্বারা করা হয়েছিল, যার নিকট নালিশ বদলি করা হয়েছিল, শুধুমাত্র সেই ম্যাজিস্ট্রেট 203 ধারায় নালিশ খারিজ করে দিতে পারে। সো এতটুকু মনে রাখলেই হবে। প্রতিকার লেখেন, নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার রিভিশন, এটুকু মনে রাখবেন। নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার এই জায়গায় লেখা আছে, বাট নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার দুইটা, একটা হলো নতুন মামলা দায়ের আর রিভিশন। এই যে দেখেন, 203 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিলে তার বিরুদ্ধে রিভিশন করা যায়। যে ক্ষেত্রে 203 ধারায় ম্যাজিস্ট্রেট অভিযোগ খারিজ করে সেই ক্ষেত্রে দায়রা জজ বা হাইকোর্ট বিভাগে আপনার কত ধারায় করে দরকার নাই, রিভিশন দায়রা জজ কোর্টে করে 439 ক ধারায়। তাহলে নালিশ খারিজের বিরুদ্ধে প্রতিকার কি? রিভিশন। পরেরটা দেখেন, 203 বা 204-এর 204 ধারায় ম্যাজিস্ট্রেট নালিশ খারিজ করলে আন্ডারলাইন করবেন একই বিষয়ে নতুন মামলা দায়ের করা যায়। লাস্টের লাইনটা আন্ডারলাইন করেন, এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 403 ধারার দোবারা সাজার বা ডাবল জিওপার্টি নীতি প্রযোজ্য হবে না। 3টে স্টার দেন। ডাবল জিওপার্টি নীতি কাকে বলে একটু মনে করায় দিই। একবার যে মামলার বিচার হয়ে গেছে, পরবর্তীতে ওই মামলার বিচার আর করা যাবে না। কিন্তু আপনি মামলা করেছিলেন, আপনার নালিশ খারিজ করে দিছে, ওই নালিশ খারিজ করলেও ওই একই বিষয়ে নতুন মামলা করা যাবে। যাবে যাবে 203-এ খারিজ করলে যাবে। খারিজ বিভিন্ন জায়গায় হয়, খারিজ মামলা প্রত্যাহার করলে হয়, অনেক সময় অনেক জায়গায় হয়, বাট যদি খারিজটা হয় 203 ধারায়, তাহলে আবার নতুন মামলা দায়ের করা যাবে। এ হলো কথা। বুঝতেন? বিগত বছরের প্রশ্ন দেখেন যে দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 203 ধারা মতে নালিশ খারিজের বিরুদ্ধে চলবে কি? রিভিশন। চলে আসেন 204 ধারা, প্রসেস ইস্যু করা। প্রসেস ইস্যু করা মানে কি জানেন? সমন অথবা ওয়ারেন্ট। 204-এর সাথে সম্পর্ক আছে কত ধারার বলেন? 190। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পরে যদি আমলে নেয়, 190 ধারায় আমলে নিবে। আর আমলে নেওয়ার অর্থ হলো সমন অথবা ওয়ারেন্ট। কত ধারা? 204। এই সিম্পল কথাটা বইতে কোথাও লেখা নাই, বাট অনেকে আমলে নেওয়া অর্থ বুঝে না। আমলে নেওয়া অর্থ মানে হলো জবানবন্দি নেওয়ার পর ম্যাজিস্ট্রেটের কাছে মনে হয়েছে ঘটনা সত্য, তাই আমলে নিছে। আর আমলে নেওয়া মানে হলো 204-এর সমন অথবা ওয়ারেন্ট দেওয়া। তো এই কথাই লেখা আছে। লাস্টের পয়েন্টটা দেখেন যে কিন্তু যদি এমন একটি মামলা বলে মনে হয় যে ক্ষেত্রে চতুর্থ কলাম অনুসারে প্রথমে ওয়ারেন্ট ইস্যু করতে হয়। পাইছেন? আমরা ওই যে দ্বিতীয় তফসিলের চতুর্থ কলাম আছে যে আগে কি ওয়ারেন্ট দিবে নাকি আগে সমন দিবে, সেই ক্ষেত্রে ওয়ারেন্ট ইস্যু করবে। যদি ওয়ারেন্টের কথা বলা থাকে ওয়ারেন্ট ইস্যু করবে, যদি তিনি উপযুক্ত মনে করে হাজির হওয়ার জন্য সমন ইস্যু করতে পারে। একটু ব্যাখ্যা দিই, শুনেন। কোর্টে যারা যান, এই লেখা আছে, ভাব ধরেন না, শুনেন। যে মামলায় ওয়ারেন্ট দেওয়ার কথা, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলে বলা আছে ওয়ারেন্ট ইস্যু হবে।
তো ওয়ারেন্ট তো সর্বোচ্চ। আদালত ইচ্ছা করলে ওয়ারেন্ট না দিয়ে সমন দিতে পারে, আবার ইচ্ছা করলে ওয়ারেন্টও দিতে পারে। কিন্তু যে মামলায় বলা আছে সমন দিবে, সেই মামলায় সমন দিতেই বাধ্য, সেই মামলায় কিন্তু ওয়ারেন্ট দিতে পারবে না। ওয়ারেন্ট দিতে পারবে কখন? যদি সে সমন অমান্য করে তখন। বাট প্রথমে যে মামলায় বলা আছে সমন, সেই মামলায় সমন দিতেই বাধ্য। আর প্রথমে যে মামলায় দেওয়ার কথা বলা আছে কি ওয়ারেন্ট, এই মামলায় ওয়ারেন্টও দিতে পারে, সমনও দিতে পারে, এই কথাটি বলা আছে। অর্থাৎ এই যে দেখেন, অর্থাৎ সমন কেস হলে প্রথমে সমন দিবে, কিন্তু ওয়ারেন্ট কেস হলে ওয়ারেন্ট দিবে, কিন্তু ওয়ারেন্ট কেসে প্রয়োজন মনে করলে সমনও দিতে পারে। বুঝছেন? এখন আমরা আরেকটু পড়বো, দেখেন আরেকটু, এই যে নির্মল সোনার 204-3 আসি। দেখেন 204-3 প্রসেস ফি পরিশোধ না করার ফলাফল। প্রসেস ইস্যু মানে কি তানমিন সাহেব? প্রসেস ইস্যু মানে কি? হুম, প্রভাস সাহেব, প্রসেস ইস্যু মানে কি? সমন বা ওয়ারেন্ট দেওয়ারে বলে কি প্রসেস ইস্যু। ঠিক আছে, রাখেন, প্রসেস ইস্যু মানে হলো সমন বা ওয়ারেন্ট দেওয়া। এখন সমন বা ওয়ারেন্ট দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ফি আছে। আপনি যদি এই ফিটা পরিশোধ না করেন তাহলে আপনার মামলা খারিজ। এটা হলো 204-3। এই যে দেখেন, প্রসেস 204-3 ধারায় বলা হয়েছে প্রসেস ফি অর্থাৎ সমন বা পরোয়ানার জন্য কোনো ফি পরিশোধ না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট সমন বা পরোয়ানা প্রদান করবে না। যদি এইরূপ ফি যুক্তিসঙ্গত সময়ের মধ্যে পরিশোধ না করা হয় তাহলে ম্যাজিস্ট্রেট অভিযোগটি খারিজ করে দিতে পারে। দেখছেন? তাহলে প্রসেস ফি, সমন বা পরোয়ানাজারির জন্য যে ফি আছে, এটা যদি পরিশোধ না করে তাহলে নালিশ কি করে দিতে পারে? খারিজ করে দিতে পারে। তাহলে খারিজ আছে দুই জায়গা, 203 আর 204-3। 203 আর 204-3 এর মধ্যে প্রসেস ফি না দেওয়ার জন্য খারিজ করে 204-3। জেনে রাখা ভালো, দেখেন যে নালিশি দরখাস্তের ভিত্তিতে দায়েরকৃত মামলায় প্রত্যেক সমন বা পরোয়ানার সাথে নালিশের একটা কপি দিতে হবে। কয়টা কপি? একটা। প্রসিকিউশন পক্ষের সাক্ষীর তালিকা জমা না দেওয়া পর্যন্ত সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। প্রসিকিউশন পক্ষ যতক্ষণ পর্যন্ত সাক্ষীর তালিকা না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত সমন বা ওয়ারেন্ট দিবে না। প্রতিকার দেখেন, এই খারিজের বিরুদ্ধে প্রতিকার একই, রিভিশন আর নতুন মামলা। 203-এ যে প্রতিকার ছিল এই জায়গা সেম প্রতিকার, রিভিশন আর কি বলেন, নতুন মামলা। বলেন। প্রতিকিছুর পক্ষে সাক্ষী তালিকা জমা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট ইস্যু করবে না। এটা কি যখন দায়ের করা হয়, হ্যাঁ, তখন ওই মামলায় যত সময় পর্যন্ত সাক্ষী না দেওয়া হবে, হ্যাঁ, তত তত সময় পর্যন্ত সমন বা ওয়ারেন্ট দিবে না। এখন আপনি যদি বলেন যে স্যার সাক্ষীর তালিকা তো আমরা সিআর মামলায় তো সাথে সাথেই সাক্ষী তালিকা থাকে, তাহলে ওই সময় তো আপনি দিছেনই, কিন্তু মৌখিক যদি নালিশ হয়, মৌখিক ভাবে করছেন, তাহলে অবশ্যই আপনার একটা কি দেওয়া লাগবে, সাক্ষীর তালিকা। সাক্ষীর তালিকা না দেওয়া পর্যন্ত কোনো সমন বা ওয়ারেন্ট দিবে না। লিজন, আপনার অনেক কষ্ট হচ্ছে বুঝতে পারছি, আর একটু আছে। দেখেন সেলফ প্র্যাকটিসের 1 নাম্বার প্রশ্নটা দেখেন, ম্যাজিস্ট্রেট নালিশ খারিজের আদেশ দিতে পারে কত ধারায়? 203 আর 204-3। বলেন তো, এই আপনাদের মধ্যে অনেক বলেন 203 আর 204-3 মধ্যে পার্থক্য কি ভাই? এটা না দিলে খারিজ, আর 203-এ সরাসরি খারিজ। জবানবন্দি নেওয়ার পরে খারিজ করে 203, আর প্রসেস ফি না দিলে খারিজ করে 204-3। উভয় ক্ষেত্রেই প্রতিকার একই, নতুন মামলা অথবা রিভিশন। বুঝছেন? তো সেলফ প্র্যাকটিসের এই জায়গায় যে প্রশ্ন আছে এগুলো কষ্ট করে পড়ে ফেলবেন, যা বললাম সব পারবেন ইনশাল্লাহ। 13 নাম্বার প্রশ্নটা একটু যদি পড়ি, যে কোন ধরনের মামলায় আদালত প্রথমে ওয়ারেন্ট বা উপযুক্ত মনে করলে সমন জারি করতে পারে? ওয়ারেন্ট মামলায়। ওয়ারেন্ট মামলা ইচ্ছা করলে আগে ওয়ারেন্ট দিতে পারে, ইচ্ছা করলে আগে সমন দিতে পারে। বুঝছেন? তো আমরা আজকে এই ধারা পড়ে শেষ করব। 205 ধারা, অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। কত ধারা? 205 ধারা। তার আগে আমি একটু বলে নিই, বাস্তবে প্র্যাকটিসে 205 ধারা সিআরজিআর সকল মামলায় প্রযোজ্য, সিআরজিআর সকল মামলায়। বাট আইনে কি আছে দেখেন, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে ফৌজদারি কার্যবিধির 205 ধারায়। 205 ধারায় বিধান আছে, যখন একজন ম্যাজিস্ট্রেট বল দিবেন সমন ইস্যু করে, কি ইস্যু করে? সমন ইস্যু করে, তিনি কারণ মনে করলে
অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দিতে পারে এবং তার উকিলের মাধ্যমে হাজির হতে অনুমতি দিতে পারে। জেনে রাখা ভালো, দেখেন শুধুমাত্র আন্ডারলাইন করেন, শুধুমাত্র সমন মামলায় তথা যে মামলায় প্রথমে সমন ইস্যু হয়েছে সেই মামলায় অভিযুক্ত ব্যক্তির ব্যক্তিগত হাজিরাতে অব্যাহতি দেওয়া যেতে পারে। যে মামলায় প্রথমে ওয়ারেন্ট দেওয়া হয় উক্ত মামলায় অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা দিতে অব্যাহতি দেওয়ার কোনো সুযোগ নাই। বাট বাস্তবে তো জিআর সিআর সকল মামলায় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় কত ধারায়? 205 ধারায়। তো এখানে একটা কথা লেখেন যে বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায়, লেখা আছে তানবিন, বিচারিক নজির অনুসারে ওয়ারেন্ট বা জিআর মামলায় 205 ধারার বিধান প্রযোজ্য হবে। আপনাদের রেজাল্ট এই যে একদম তো দেখলাম যে আমাদের স্ট্যাটাস দিছে যে শনিবার হতে পারে, শনিবার। তো তাহলে চেয়ারম্যানের ভাই নাকি ভাই লাগে না, নাতিপুতি থাকলেই হয়। দেখেন তাহলে ওয়ারেন্ট বা জিআর মামলার ক্ষেত্রেও 205 ধারা বিধান প্রযোজ্য। বাট যদি পরীক্ষায় প্রশ্ন আসে 205 ধারা কোন ধরনের মামলায়? শেয়ার মামলায়। শুধু শেয়ার মামলায় হলে হবে না, কোন শেয়ার মামলায় আগে কি ইস্যু হবে? সমন ইস্যু হবে। তাহলে দেখেন আমরা আজকে ম্যাজিস্ট্রেটের কাছে নালিশ করছি 200 ধারায়, নালিশ দায়ের 200 ধারা বা জবানবন্দি 200 ধারা। 200 ধারায় জবানবন্দি নেওয়ার পর আমলে নিতে পারে 190, আমলে না মানেই প্রসেস ইস্যু 204-এ সমন অথবা ওয়ারেন্ট। নালিশ ফেরত দেবে 201, তদন্ত বা অনুসন্ধান 202, নালিশ খারিজ 203, তারপরে আপনার এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দিবে 156-3, এরপরে নালিশ ফেরত দেবে 201, মনে আছে? আর ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি 205। কার ব্যক্তিগত হাজিরা? অভিযুক্ত ব্যক্তি। আর 192 ধারায় মামলা স্থানান্তর করে সিজিএম বা সিএমএম আমলে নেওয়ার পরে কার কাছে? অধীনস্থ ম্যাজিস্ট্রেটের কাছে। কিসের জন্য? বিচার বা অনুসন্ধানের জন্য। নালিশ খারিজ হইলে প্রতিকার কি? নতুন মামলা বা রিভিশন। তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে অব্যাহতি দেয় 202(2)(খ), 202(2)(খ। সো আজকে এই পর্যন্তই, ভালো থাকেন। এখন আমরা সরাসরি পরীক্ষায় চলে যাব। আর এই তো, কোনো প্রশ্ন থাকলে গ্রুপে জিজ্ঞাসা করেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, বলেন। স্যার জিআর মামলাতেও তো চাইলে আগে সমন দেওয়া যায় বা ওয়ারেন্ট দেওয়া যায়, মানে কেস বুঝে আর কি। মানে আমি বলতে চাচ্ছি কি 205 ধারাটা অনলি সমনের জন্য, মানে এটা আমি জানি আর কি। আপনি কি কোর্টে গেছেন কখনো তাহান? স্যার আমি করতে যাইনি, কিন্তু আমি আপনার প্রিভিয়াস লেকচার গুলো মানে ফলো করছি, ওখানে বোধহয় কোনো এক জায়গায় বলছিলেন, আমি লিখে রাখছিলাম। আচ্ছা, ধন্যবাদ। জিআর মামলায় যখন দায়ের হয়, এফআইআর দায়েরের পর ম্যাজিস্ট্রেট কোনো সমন ওয়ারেন্ট দেয় না। জিআর মামলায় তো গ্রেফতার করবে কে? তদন্তকারী পুলিশ। কর্মকর্তা। বুঝতে পারছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সমন ওয়ারেন্ট দেয় শুধুমাত্র নালিশি মামলায়। আর জিআর মামলায় সমন ওয়ারেন্টের একটা প্রশ্ন উঠে, সেটা হলো যখন পুলিশ প্রতিবেদন দিবে, পুলিশ জি জি প্রতিবেদন জি। গ্রহণ করবে, সেটা অনেক দূরের আলাপ। বাট আপাতত হুম, থানায় যে মামলা করে পুলিশ কর্মকর্তা কাউরে গ্রেফতার করতে হলে কোনো ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে না, ওয়ারেন্ট ব্যতীতই গ্রেফতার করতে